বিএনপির কাছে আসলে কোনো আলাউদ্দিনের চেরাগ নাই যে একটা দৈত্য এসে বলবে আর সবকিছু ঠিক হয়ে যাবে। একটা সরকারের কতখানি বিচক্ষণ সেটা প্রমাণ করার বা সেটাকে আপনি কাঠগড়ায় দাঁড় করানোর জন্য আমি মনে করি ৪৫ দিন খুব বেশি দীর্ঘ সময় না। প্রধানমন্ত্রী শব্দটি শুনলেই কিন্তু মনোজগতে হাসিনার চেহারা সামহাও ভেসে আসে। আজ থেকে ঠিক ৪৭ দিন আগে ১২ই ফেব্রুয়ারি বিশাল এক জন আকাঙ্ক্ষার মধ্য দিয়ে দেশ পরিচালনার দায়িত্ব পায় বিএনপি। মানুষ স্বপ্ন দেখা শুরু করে এক নতুন বাংলাদেশের, যেখানে বিচারহীনতা থাকবে না, স্থিতিশীল হবে দেশ, যেখানে মধ্যরাতের আতঙ্কে পড়তে হবে না কোনো বোনকে। কিন্তু গত ১.৫ মাসের পরিসংখ্যান কি বলছে? বেসরকারি তথ্য মতে গত ৪৫ দিনে সারা দেশে ধর্ষণের ঘটনা ঘটেছে অন্তত ১৮০টি থেকে ২০০টির মতো। এর মধ্যে অন্তত ৩০% বেশি ঘটনায় সরাসরি ক্ষমতাসীন দলের স্থানীয় নেতাকর্মীদের নাম জড়িয়েছে। মোটা দাগে গোটা দেশ রক্তে রাঙা। শিশু, কিশোরী, তরুণী বা নারীর ছিন্ন ভিন্ন শরীরে ক্ষতবিক্ষত মানচিত্র। একদিকে নেতা ও মন্ত্রীদের অতিকথন বা সুশীলদের নিশ্চুপ নীরবতা, অন্যদিকে হুমকিতে নারীর নিরাপত্তা। এই বৈপরীত্য নিয়ে আজ কথা বলতে স্টুডিওতে উপস্থিত আছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক ডক্টর নাহরিন ইসলাম খান। আপনাকে আমন্ত্রণ। থ্যাংক ইউ ম্যাম, আমি আপনার কাছে একদম প্রথমে যেটা জানতে চাই সেটা হলো যে জ্বালানি সংকট, দ্রব্যমূল্য, ঈদযাত্রায় মৃত্যু, আইন শৃঙ্খলা পরিস্থিতি, চাঁদাবাজি, ধর্ষণ, এগুলো ইস্যুতে আমরা দেখেছি যে শুরু থেকেই বিএনপি কিছুটা কোণঠাসা বলে সাধারণ মানুষ মনে করে। তারপরও এখন পর্যন্ত গত ৪৫ দিনে এই সরকারের পারফরমেন্স কেমন দেখছেন? আপনি কি এই ৪৫ দিনকে বিএনপির জন্য হানিমুন পিরিয়ড বলে দায়মুক্তি দিবেন, নাকি একটু সমালোচনাও করবেন? তার আগে আপনাকে একটা প্রশ্ন করি, সাধারণ মানুষ কে? সাধারণ মানুষ মানে একদম পথেঘাটের মানুষ। সেই পথে ঘাটের মানুষের স্ট্যাটিস্টিক্স কোথায়? মানে আমি যেহেতু বিশ্ববিদ্যালয়ে পড়াই, স্ট্যাটিস্টিক্স ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর মি, ডেটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। তো ধরেন আপনারা সাংবাদিকরা যখন একটা মোটা দাগে বলে দেন সাধারণ মানুষ, সেই সাধারণ মানুষটা যদি হয় নিউজ মিডিয়ার কয়েকটা সংবাদ, তাহলে তো ভুল। কারণ এই সাধারণ মানুষরা কিন্তু বাংলাদেশের যে তেঁতুলিয়ায় যে গ্রামে এখন যে কৃষকটি সন্ধ্যায় বসে আছে, সেও, তার তথ্য কি আপনার কাছে আছে? বা আপনি যখন শুরু করলেন বললেন রক্তে রঞ্জিত অথবা মানচিত্রে ক্ষতবিক্ষত নারী, আপনি কি আমাকে পার্টিকুলারলি কোনো একটা সরকার, ধরেন ১৯৭১ থেকে আজকে পর্যন্ত কোনো একটা সরকারের একটা মাস বা ২টা মাস আমাকে দেখাতে পারবেন যে দেশে কোনোদিন সহিংসতা হয়নি বাংলাদেশের ইতিহাসে? তার মানে হচ্ছে কি, আমি এটাই বলতে চাই যে বাংলাদেশ মানে সহিংসতা এর আগেও হয়েছে, মানে এখনো হয়ে যাবে, বিষয়টা কেমন? আমার প্রত্যাশা থাকতেই পারে যে বিএনপি ক্ষমতায় আসছে মানে বাংলাদেশ উইল বি সেটেল ডাউন, না? হ্যাঁ, আমি এটাই শেষ করছি। আমি কখনো বলি নাই যে বিএনপিকে এটা বলা যাবে না বা এটার একটার এক্সাম্পল দিয়ে আরেকটাকে আপনি মেলাইন করতে পারেন না বা ছোট করে দেখতে পারেন না। কিন্তু যে প্রসঙ্গটি আমি আপনাকে বোঝাতে চাচ্ছি সেটি হচ্ছে যে বাংলাদেশ এমনই একটি দেশ যে দেশে প্রতিনিয়ত আমরা এগুলোর মধ্যে দিয়ে গেছি এবং এগুলো আমরা প্রতিনিয়ত অবজার্ভ করছি। আপনি কি যে স্বপ্নের কথা আপনি বললেন বা যে প্রত্যাশা, ইন্টারিম যখন ক্ষমতায় আসলেন অন্তর্বর্তীকালীন সরকার, সেই সময় আপনার স্বপ্নটা আরো অন্যরকম ছিল না? ১৫ বছরের শোষণের পরে সেই স্বপ্নটা তো আরো প্রকট ছিল। সেই স্বপ্ন কি আমাদের মানে ধূলিসাৎ হয়ে যায়নি? স্বপ্ন ভঙ্গ হয়নি? অনেকের জন্যই কিন্তু হয়েছে। আবার যদি আপনি সেই সাধারণ মানুষের কথা বলেন, সেটার কিন্তু ডেটাও আছে। সাধারণ মানুষের স্বপ্ন কিন্তু অনেক ক্ষেত্রেই ভঙ্গ হয়েছে। হয়তো গুটি কয়েক মানুষ যারা অনেক ধরনের কিছু স্বপ্ন দেখেছে তাদের হয়তো হয়নি, কিন্তু কিছু মানুষের তো স্বপ্ন ভঙ্গ হয়েছে। মোটা দাগে আমি আপনাকে যেটা বলতে চাই, স্বপ্ন ভঙ্গ এবং স্বপ্ন তৈরি এই সিস্টেমের মধ্যে দিয়ে বাংলাদেশের জন্ম এবং বাংলাদেশ এটার ভেতর দিয়ে থাকবে। তো পার্টিকুলারলি একটা দল যখন ক্ষমতায় আসে, যে দলটি ২ মাসও পার করে নাই, আমি মনে করি না যে এই দলকে, আপনি যে শব্দটি বললেন হানিমুন পিরিয়ড, ব্যক্তিগতভাবে আমি যেহেতু অ্যানথ্রোপোলজির মতো কিছু সাবজেক্ট পড়াই এবং আমি জেন্ডার স্টাডিজে পড়েছি, কিছু শব্দে আমার কিছু অ্যালার্জি হয়, যেগুলো নিয়ে আমি অনেক কথা বলেছি। আমার মনে হয় যে এই ধরনের শব্দ যদি আমরা না বলি, আপনাকে বুঝতে হবে যে বিএনপি যখন ক্ষমতায় এসছে তার ঘাড়ে কিন্তু 15+
আরও আগের 2 বছর এবং এখনকার 1.5 বছর। সো মোটা দাগে প্রায় 19 বছরের একটা বোঝা তার ঘাড়ে আছে। বিএনপির কাছে আসলে কোনো আলাউদ্দিনের চেরাগ নাই যে একটা দৈত্য এসে বলবে আর সব কিছু ঠিক হয়ে যাবে। তো আমি মনে করি যে যে প্রসঙ্গগুলো আপনি বললেন এটা হওয়ারই কথা ছিল, এটি বিএনপি না হয়ে যে কোনো সরকার বাংলাদেশে আসলেই এই পরিস্থিতির মুখোমুখি হতো। এখন আমাদেরকে যেটা দেখতে হবে যে বিএনপি এই ক্রাইসিসগুলোকে কিভাবে হ্যান্ডেল করে, এটা হচ্ছে তার বিচক্ষণতার পরিচয়। এবং একটা সরকারের কতখানি বিচক্ষণ সেটা প্রমাণ করার বা সেটাকে আপনি কাঠগড়ায় দাঁড় করানোর জন্য আমি মনে করি 45 দিন খুব বেশি দীর্ঘ সময় না। তো আমাদেরকে যেটা করতে হবে দেখতে হবে। তবে আমি মনে করি যে যে ইস্যুগুলো আপনি বললেন বা জ্বালানি তেল, দেখেন আজকেও কিন্তু আমরা শুনেছিলাম জ্বালানি তেলের দাম বাড়বে। পৃথিবীর অনেক দেশে কিন্তু দাম বেড়ে গেছে। আপনি দেখেন ফিলিপিন্সে কি হয়েছে, ইন্ডিয়ায় কি হয়েছে। এতটুকু তো ক্রেডিট এই সরকারকে দেয়াই যায় যে এই জায়গাটাতে অন্তত সরকারের পক্ষ যেখানে থেকে ভালো করছে সেখানে সেটার ভালো বলতে হ্যাঁ। বিন্দু পরিমাণে কৃপণতা এবং নাই। সেটা বলতেই কিন্তু হবে। যেখানে ভুল করছে, যেরকম আমি 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 আমার গত অনুষ্ঠানে শাহেদ ভাই এসেছিলেন, শাহেদ আলম, তাকে আমি জিজ্ঞাসা করছিলাম, উনি যেহেতু গণমাধ্যমের মানুষ, আমি তাকে বলেছিলাম যে শাহেদ ভাই, এবারের আমরা প্রত্যেকবার দেখি যে ঈদের আগে আগে রাজপথ ব্লক করে ফেলে হলো পোশাক শ্রমিকরা, এবার কিন্তু এটা হয়নি। এবং কারণ তারা বোনাস পেয়েছে। এক্স্যাক্টলি, তারা ঠিক টাইমে বোনাস বেতন সবগুলো পেয়েছে সরকারের অসাধারণ ইনিশিয়েটিভের মাধ্যমেই তো, যেটার প্রচার বিএনপির মিডিয়া সেল। আমি আসলে এখানে একটু ডিফার করি আপনার সাথে। অসাধারণ সরকারের অসাধারণ কিছু না, কিন্তু একটা মানে সাধারণ সরকারের মানে আমাদের যে প্রত্যাশা এই সরকারের এমনই হওয়ার কথা। আমরা কেন এগুলোকে, ধরেন একটা মানুষ বেতন পাবে, একটা মানুষ বোনাস পাবে, এটা তার অধিকার। এটাকে আমরা সরকার থেকে তো ভর্তুকি দিয়ে তারপর সেটা বলছি যে এটাকে আমরা এটাকে কেন কেন আমরা অসাধারণ বলছি কেন জানেন? কারণ হচ্ছে যে অন্য সরকারগুলো এগুলো করে। তো তার মানে হচ্ছে বিএনপি যেটা করছে অসাধারণ কিছু করছে না, কিন্তু যেটা করছে এটাই আসলে একটা প্রকৃত সরকারের করার কথা। তো আমি মনে করি যে অসাধারণ বলে মহিমান্বিত করার কিছু নাই, কিন্তু এটাই হচ্ছে একটা প্রকৃত সরকারের কাজ যেটি বিএনপি করছে। সেটা হলো মুদ্রার এক পিঠ, জি। মুদ্রার অন্য পিঠের আসেন ম্যাম, এই যে আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং ধর্ষণ কাণ্ড যেগুলো ঘটে গেল সেটা সম্পর্কে একটু যেমন ধরেন ধর্ষণ কাণ্ড নিয়ে যদি আপনি বলেন, ওই একই কথাই ফেরত যাবো যে বাংলাদেশে এই ধরনের ঘটনা সবসময় ঘটে। কিন্তু সমস্যাটা কোথায় হয় জানেন? আমরা ধর্ষণের মতো একটি ঘটনা ঘটলে এটাকে রাজনীতিকরণ করি, একদম কমপ্লিটলি পলিটিসাইজ করা হয়। কে কোন দলের, এটাকে করে কি করা হয় জানেন? ধর্ষণ যিনি করেছেন বা সেই মুহূর্তটাকে বা সেই সময়টাকে কি করা হয়, বা ইনসিডেন্টটাকে হালকা করে দেখা হয় অথবা মোড় ঘুরিয়ে দেওয়া হয়। একটা কথা, যে সরকারই থাকুক না কেন তাকে বলতে হবে যে ধর্ষণের পলিটিসাইজ করা যাবে না। ধর্ষণ একটি অপরাধ, তার কোনো রাজনৈতিক পরিচয় নাই। এবং এই রাজনৈতিক পরিচয় দিয়েই এত বছর আমি বলবো যে এখনকার সময়টা করার চেষ্টা করা হয়, রাজনৈতিক একটা তকমা দেওয়া হয়, একটা লেবাস দেওয়া হয়, একটা লেবেল করা হয়। এটা থেকে বের হতে হবে। যতদিন না পর্যন্ত আপনি ধর্ষণকে ধর্ষণ, এবং দেখেন মিডিয়া যে কাজগুলো করে, যেমন ধরেন ওই যে বললাম যে শব্দ নিয়ে আমার কিছু মানে অ্যালার্জি আছে। যেমন ধরেন একটা মিডিয়ায় সবসময় আপনি লেখা দেখবেন, ছোটোবেলা থেকে দেখেছি যে শ্লীলতাহানি। আপনি আমাকে বলেন তো, যে মেয়েটি ধর্ষিত হয় তার কেন শ্লীলতাহানি হবে? শ্লীলতাহানি তো তার হওয়ার কথা যে ধর্ষণ করেছে, অথবা সম্ভ্রমহানি, তাই না? এই শব্দগুলো দেখেই কিন্তু আমরা বড় হয়েছি। তার মানে হচ্ছে একটা মেয়ে যখন ধর্ষিত হয় তখন তাকে কি করা হয়, তাকে এমন একটা জায়গায় নিয়ে যাওয়া হয় যে তুমি ধর্ষিত হয়ে গেছো, তুমি শেষ। অথবা আপনার মনে আছে কিনা আমি জানি না, আমি অনেকগুলো টেলিভিশনেই বলেছি, ইন্টারিমের সময় আমরা তো আসলে নারীদের দিকেই তাকিয়ে থাকতাম। তখন একজন নারী উপদেষ্টা শারমিন মুর্শিদি, আসিয়ার যখন ধর্ষণ হলো তখন তাকে বলা হয়েছিল যে ওর গায়ে হাত দেওয়া হয়েছে। ধর্ষণ এবং গায়ে হাত মানে দুটোকে, ধর্ষণের মতো একটা নিকৃষ্ট জিনিসকে আপনি যখন গায়ে হাত বলা হবেন, অটোমেটিকলি যখন এটা একটু উপদেষ্টা এবং নারী উপদেষ্টার মুখ থেকে আসে, তখনই কিন্তু আপনাকে বুঝে নিতে হবে যে জিনিসের গুরুত্বটা কতখানি হালকা হয়ে যায়। তো আমাদেরকে আসলে ধর্ষণকে ধর্ষণ হিসেবে দেখতে হবে, এবং ধর্ষণ যে একটা এত বড় অপরাধ, এবং সেই অপরাধের সাজা দেওয়ার বেলায় আসলে কোনো রাজনীতিকরণ করা যাবে না, এবং নারীর দেহকে রাজনীতিকরণ করা যাবে না। আর যে ৪৫ দিনের এখন পর্যন্ত যে বিএনপি ক্ষমতা গ্রহণের যে ৪৫ দিন, সেটার মূল্যায়ন আপনি যদি আরেকবার একটু সংক্ষেপে বলেন। ৪৫ দিন আমার যেটা আপনি বলছেন যে এটা মানে
মূল্যায়ন করার জন্য খুব অল্প সময় সেটা হ্যাঁ, মানে মূল্যায়ন তো প্রতিনিয়তই হয়। আবার যখন আপনি একটা সরকারের মূল্যায়ন করবেন অথবা কম্পারেটিভ স্টাডি করবেন, তখন তো একটা টাইম ফ্রেম আপনার দরকার। দেখুন, এই সরকারটা কখন ক্ষমতায় এসছে, এটা কিন্তু কোনো নর্মাল প্রসেসে এই সরকারটি ক্ষমতায় আসেনি, তাই না? বিষয়টা দেখেন, গত 15 বছর যেটা বললাম, এক ধরনের আমরা কিন্তু ধরেই নিয়েছিলাম যে হাসিনা সরকার কোনোদিন যাবে না। আমাদের হ্যাঁ, এটা কিন্তু আমাদের মনোজগতে এখনো আপনি দেখবেন যে প্রধানমন্ত্রী শব্দটি শুনলেই কিন্তু মনোজগতে হাসিনার চেহারা সামহাও ভেসে আসে। কারণ এই যে একটা নিষ্পেষণের ভেতর দিয়ে আমরা গেছি এবং আমাদের মনস্তাত্ত্বিক জায়গাটা তেমন করে তৈরি করা হয়েছে। তো বিএনপিকে সেটাকে হ্যান্ডেল করতে হয়েছে। আবার যে স্বপ্ন আমরা 1.5 বছর দেখেছিলাম যে অন্তর্বর্তী সরকার আমাদের কত কিছুই না করে দিবেন, সেই স্বপ্ন আমাদের কোনো না কোনো জায়গায় ভঙ্গ হয়েছে। তো এদের যে করে যাওয়া বিষয়গুলো, বা আপনি অনেক চুক্তির কথা দেখবেন বা অনেক ডিসিশনের কথা দেখবেন, যেটি ইভেন আপনি টিকার কথা দেখেন, টিকার দায়ভার তো এই মুহূর্তে বিএনপির না, কিন্তু কত শিশু মারা গেছে। আপনি কি জানেন যে ইন্টারিমের সময়ে বাংলাদেশ কিন্তু এক সময় টিকাতে খুবই একটা ভালো জায়গায় চলে গিয়েছিল। ইন্টারিমের সময় কিন্তু একটা প্রপাগান্ডা চালানো হয়েছে, একটা ক্যাম্পেইন চলেছে যে টিকা দেওয়া বেদাত, হারাম, এগুলো থেকে দূরে থাকা এক ধরনের চেষ্টা, এবং তার রেজাল্ট আপনি দেখতে পাচ্ছেন যে হামে শিশুরা মারা যাচ্ছেন। কারণ গত সময়ে হামে শিশু মারা যাচ্ছে, এবং একজন দুইজন না। দেখেন, এই দেশ থেকে কিন্তু পোলিও নির্মূল হয়ে গিয়েছিল টিকার কারণে। তাহলে এই যে গত 1.5 বছরে যে টিকার এই ধরনের কাজ হয়েছে, টিকা মানুষ নেয়নি বা টিকার আমদানি হয়নি বা তেমন সহজলভ্য ছিল না, এক ধরনের ডায়লগ চলেছে টিকা যাতে মানুষ না নেয়, এটার দায়ভার কি আপনি বিএনপিকে দিতে পারবেন? কিন্তু বিএনপি তো আসলে সরকারে আছে। তো বিষয়গুলো কিন্তু আসলে তাই যে বিএনপি এমন একটি সময় ক্ষমতা নিচ্ছে, অথবা জ্বালানি, এটা তো বিএনপির কোনোই হাত নাই। মানে এটা তো একটা ইন্টারন্যাশনাল ক্রাইসিস। হ্যাঁ, তো এইটাতে কিন্তু হয় কি, আমরা তো সরল চোখে সাধারণ মানুষরা সরকারকেও যে বলে না যে যা কিছু হারায় গিন্নি বলেন কেষ্টা ব্যাটাই চোর, তো বিএনপি এখন কেষ্টা ব্যাটার জায়গায় আছে এবং তাকেই সব জায়গায় কাঠগড়ায় দাঁড় করানো হচ্ছে। তো আমি মনে করি যে 45 দিন দীর্ঘ সময় না, তবে এর মধ্যে আপনি দেখেন জনাব তারেক রহমান কিন্তু বলেছেন যে হাতের কালির ইলেকশন দাগ শুকানোর আগে তিনি তার যে ইশতেহারে যা যা ছিল তার কিছু কার্যকরী ব্যবস্থা নিয়েছেন। উনি ফ্যামিলি কার্ড দিয়েছেন, উনি কৃষক কার্ড, ঋণ মওকুফ, এগুলো কিন্তু করছেন। তাহলে আপনি যখন তাকে বিচার করবেন, একটি সরকারকে 45 দিনের সদ্য ভূমিষ্ঠ একটি দলকে আপনি বিচার করবেন কেমন করে সে কাজ করছে, সেই জায়গাতে আপনার পূর্বের বিষয়গুলোকে কনসিডারেশন আনতে হবে এবং তার যে সফলতা আছে বা সে প্রতিশ্রুতির দিকে হাঁটছে কিনা সেটা দেখতে হবে। আমি বুঝতে পারছি ম্যাম, আপনি খুব সুন্দর করে কুসুম কুসুম সমালোচনা করলেন, অসাধারণ। কুসুম কুসুম কেন মনে হলো? মানে খুব সুন্দর, এই যে পজিটিভ সাইড এবং নেগেটিভ সাইড আপনি অনেকগুলা এরিয়া টাচ করলেন, খুবই চমৎকার ছিল ম্যাম। নির্বাচনের পর থেকে আজ অবধি সারা দেশে যে 180 থেকে 200-র মতো যে ধর্ষণকাণ্ড ঘটছে, যেটা শুরুতে বলছিলাম, মানে এর ভিতরে বেশ কয়েকটিতে আছে যে ওই যে সরকার সমর্থিত যে ট্যাগ, সেটা আছে, যেটা একেবারে হওয়া উচিত না। এই ধরনের অপরাধে আসলে অপরাধী সে কোনো দলের হইতে পারে না। ম্যাম, গ্রেপ্তার হচ্ছে না বিষয়টা তা না, লিগ্যাল ইনিশিয়েটিভ নেওয়া হচ্ছে, আইন কঠোর হচ্ছে, কিন্তু ধর্ষণ কেন বন্ধ হচ্ছে না? মানে আমরা মানুষ কবে হব না? এটা তো আসলে এই আলাপটা একেবারে রাজনীতির বাইরের আলাপ। একদম রাজনীতির বাইরে, এটা একেবারেই রাজনীতির বাইরের আলাপ। দেখেন, একটা দেশে আমরা যে কথাগুলো বলি যে ধর্ষণ কেন হচ্ছে বা কিছু, একটা দেশের স্কুলে আপনাকে কখনো এথিক্স পড়ায় না। একটা দেশের স্কুল আপনাকে জন্ম হওয়ার পর থেকেই আপনাকে শেখায় ভালো একটি স্কুলে ভর্তি হতে হবে এবং পরীক্ষায় ফার্স্ট হতে হবে। এই যে একটা কম্পিটিটিভ মেন্টালিটি, সেই মানসিকতা কিন্তু আপনাকে ভালো মানুষ হওয়ার থেকে শুধুমাত্র ভালো একটা সার্টিফিকেট পাওয়ার দিকেই ধাবিত করে। কিন্তু একটা ভালো সার্টিফিকেট পাওয়ার পাশাপাশি আপনাকে যে এথিক্স শিখতে হবে, আপনাকে যে মোরাল শিখতে হবে, কাউকে যে লাথি মেরে সামনে যাওয়া যায় না, এগুলো শিখতে হবে। নারীর প্রতি আমি মনে করি যে নারীর প্রতি যে দৃষ্টিভঙ্গি, এটি পরিবারেরও একটি অংশ। বাংলাদেশে দেখেন, দুঃখের বিষয় হচ্ছে যে বাংলাদেশে এত বছর, প্রায় 35 বছর নারীর ক্ষমতায়নের ভেতর দিয়ে গেছে। সেই নারীর ক্ষমতায়নের ভেতর দিয়ে যাওয়ার পরেও কিন্তু বাংলাদেশের নারীর সিচুয়েশন, নারীকে দেখার চোখ তেমন করে ঠিক হয়নি এই পুরুষতান্ত্রিক সমাজে। কেন হয়নি? এই কারণে হয়নি কারণ নারীর যে ক্ষমতায়নগুলো আমরা দেখেছি সেটা বেশিরভাগ ক্ষেত্রে টোকেনিজম ছিল। 1 বা 2 নারী শুধু সামনে গেছেন, কিন্তু নারীর ক্ষমতায়ন বিষয়টা একটা প্রসেস।
প্রসেস এবং এটা একটা সিস্টেমের মধ্যে চলতে হবে, এটা একজন দুইজনকে তুলে আনলে হবে না। তো সেটা হয়নি। তবে আমি এক্ষেত্রে এটাও বলতে পারি যে আপনি দেখবেন বেগম খালেদা জিয়ার সময় নারী শিক্ষাকে অবৈতনিক করা হয়েছে, ওনার সময় কিন্তু অ্যাসিড নিক্ষেপের একটি আইন করা হয়েছিল, যার কারণে আপনারও মনে আছে বা আমাদের শৈশবে আমরা কিন্তু সারাদিন শুনতাম যে অ্যাসিড মেরে যায়। সেটা কিন্তু একদম সিগনিফিক্যান্ট, পাতা খুললে আমরা ওই অ্যাসিড এবং সেই ছবিটা দেখতাম। হ্যাঁ, এবং সেইটা কিন্তু সিগনিফিক্যান্টলি কমে গেছে আইনের কারণে। হ্যাঁ, একটা খুব শক্ত আইন হয়েছে। তো আমি মনে করি যে ধর্ষণের ক্ষেত্রে আইন তো খুবই জরুরি, আইনের প্রয়োগ খুবই জরুরি। এবং যে কথাটা আমরা প্রথমে ছিলাম যে নারীর শরীরকে বা ধর্ষণকে রাজনীতিকরণ করা, এই রাজনীতিকরণ করতে যেটা হয় যে ওই বিচারের বিষয়টা দীর্ঘসূত্রিতা পায়। ধরুন বিচার একটা হয়ে গেল, কিন্তু ইনস্ট্যান্টলি ওটাকে যে এক্সিকিউট করা, সেখানে কিন্তু একটা দীর্ঘসূত্রিতা হয়। এই কাজগুলো তো চলতে থাকে। আবার আপনি দেখবেন যে আপনি বলছিলেন যে 30% হচ্ছে বিএনপি কর্মীরা, এটাকেও আমি আসলে তেমন কিছু মনে করি না। এই কারণে যে দেখেন, আপনি যদি জাস্ট 1.5 বছর আগে যান, বাংলাদেশের গুটি কয়েকটা মানুষ আমরা ছাড়া যারা কাগজপত্রে, সবাই তো আওয়ামী লীগ হয়ে গিয়েছিল, তাই না? আপনি হতে চাইলেও হয়েছেন, না হতে চাইলেও হয়েছেন, বা ক্ষমতা বা টিকে থাকার জন্য, বা আপনি বুঝেই গিয়েছিলেন, যেটা বলছিলেন যে না মারা গেলে শেখ হাসিনাকে সরাতে পারবে না, তখন একজন সাধারণ মানুষের দেয়ালে যখন পিঠ থেকে যায়, তার তো কোনো অল্টারনেটিভ থাকে না। তখন আপনাকে কোনো একটা ছাতার তলে দাঁড়াতে হয়, একই কাতারে দাঁড়ানোর যে চেষ্টা। তো এত বছর পর বিএনপি ধরেন ক্ষমতায় এসছে, এবং আমরা ওই রাজনীতির ভেতর দিয়ে যাই। আমাদের সমাজ, আমাদের স্ট্রাকচার, সব জায়গাতে আপনি দেখবেন যে আপনার রাজনৈতিক পরিচয়টা খুব মুখ্য হয়ে যায়। এই মুহূর্তে ধরেন আপনি তেলের লাইনে দাঁড়াবেন, আপনার কোন মামা এমপি, আপনি হয়তো যে গেটে গার্ড দাঁড়িয়ে আছে তাকে ওই পরিচয়টা দিয়ে আপনি সামনে যাচ্ছেন, কারণ এই সোসাইটিটা আপনাকে তেমন করেই তৈরি করে দিয়েছে যে ক্ষমতাই হচ্ছে সব কিছু। আপনি যে কোনো জায়গায় আপনি দেখবেন, আমি একটা কোর্স পড়াই পলিটিক্যাল ইকোলজি, সো সেইখানে আসলে দেখা যায় যে যত আপনারা এনভায়রনমেন্টাল ক্রাইসিস বলেন বা যাই বলেন, সব কিছুর পেছনে কিন্তু পাওয়ার, যেটাকে আপনার মানে চোখে মনে হতে পারে যে এনভায়রনমেন্টাল ক্রাইসিসটা আসলে ন্যাচারাল ক্রাইসিস, কিন্তু অ্যাকচুয়ালি ওইটা আসলে ম্যানমেড এবং পাওয়ার সেন্ট্রিক। তো এই জিনিসগুলো কিন্তু সবই তাই, যে আপনি যখন পাওয়ার সেন্ট্রিক একটা সোসাইটিতে বসবাস করেন, যেখানে খুব ক্ষুদ্র একটি মানুষও, মানে আমি কাউকে ক্ষুদ্র ওই সেন্সে বলছি না, কিন্তু পাওয়ারের জায়গায় ক্ষুদ্র, গ্রামের যে একজন মোড়ল, সেও কিন্তু পাওয়ার প্র্যাকটিস করে। বা আপনার বাড়ির ভেতরে যে স্ট্রাকচারটা, সেখানেও দেখবেন যে সম্পর্কের মধ্যে একটা পাওয়ার স্ট্রাকচার আছে। বাবা একটু জোরে কথা বলে, হ্যাঁ, বা মারাও বলতে পারে, এটা আমাদের একটা পারসেপশন এবং মানে এক ধরনের পুরুষতান্ত্রিক সমাজের ভাবনা বাবা, কিন্তু অনেক পরিবার আছে মাও বলেন, মাতৃতান্ত্রিক সমাজ ব্যবস্থাও আছে। কিন্তু সেই জায়গা থেকে হয়েছে কি, সবাই যেহেতু বিএনপি হয়ে যাচ্ছে এখন, এছাড়া তো কোনো উপায় নাই। এবং বিএনপি হয়ে যাওয়াটা এখন কিন্তু অনেক বেশি সুবিধাজনক, কারণ আপনি জানেন যে স্বৈরাচারের দোসর হিসেবেও কিন্তু আপনাকে এক ধরনের তকমা দেওয়া হয়, বা কোনো না কোনো ক্ষেত্রে হয়তো আপনি আওয়ামী লীগ করেছেন কিন্তু অপরাধের সাথে জড়িত না, কিন্তু তাতেও কিন্তু আপনাকে এক ধরনের ফ্রেমিং করা হচ্ছে। তো নিজেকে তো বাঁচতে হবে। আমি বিএনপি, হ্যাঁ, তো আপনি বিএনপি, তো সেই জায়গা থেকে 30% বিএনপির লোক ধর্ষণের সাথে জড়িত, এই ধরনের যদি কোনো নিউজ আসে, সেটা মানে লিটমাস টেস্ট না করে বা ব্লাড টেস্ট না করে সে কতখানি রিয়েল বিএনপি, সেটা তো আপনি বলতে পারেন না। এক্স্যাক্টলি খুবই লজিক্যাল। মানে নির্বাচনে জেতার পরে যেখানে মাঠের শতভাগই বিএনপির সমর্থক, সেখানে 30% এটা তো হওয়া স্বাভাবিক। ঠিক আছে ম্যাম, অনেকে বলে এরকম যে 2001 সালে যে পূর্ণিমা ধর্ষণ কাণ্ডটা ঘটেছিল, সেটার সাথে 2026-এর যে ধর্ষণ কাণ্ডগুলো, এটাকে রিলেট করার চেষ্টা করে। তারা এমন একটা বয়ান তৈরি করে যে বিএনপির আমল মানেই হলো নারীদের জন্য আতঙ্কের। তাহলে ভোটের আগে যে নারীর ক্ষমতায়ন নিয়ে এত বড় বড় বুলি আওড়ানো হলো, সেটার মাঝে যা কি? আচ্ছা, বিএনপি মানেই হচ্ছে কি শব্দটা নারীদের জন্য, মানে অনেকে বলে আর কি যে বিএনপির আমল মানেই হলো যে নারীর জন্য আসলে আতঙ্কের। অনেকেটাকে বলে আর কি, আমি তো শুনি নাই। আচ্ছা, এখন আপনাকে আমি এই কথাটা বলি, এই যে ধরেন যদি প্রশ্নগুলো এরকম হয় যে অনেকেই বলেছেন, এ কি বললেন বলে এক ধরনের সাংবাদিকতা হয় না, আমি সরি, হ্যাঁ, মানে ধরেন অনেকেই বললে, আমি আসলে শুনি নাই, এই কারণেই শুনি নাই যে আমি এই মুহূর্তে মনে করি বাংলাদেশের রাজনীতিতে যে কয়টি রাজনৈতিক দল আছেন, বিএনপি একমাত্র রাজনৈতিক দল যিনি নারীর ক্ষমতায়নের ভেতর দিয়ে আছেন। আপনি আরেকটা দল দেখাতে পারবেন? এনসিপি অথবা জামাতে ইসলামী, এরাই তো এখন এই মুহূর্তে। আপনি একটা দল দেখাতে পারবেন যে যাদের প্রধান নারী?
বিএনপি জাতীয় পার্টির রওশন এরশাদ ছিল। শুনেন, জাতীয় পার্টির রওশন এরশাদ এবং জাতীয় পার্টিকে তো মানে আমি বলছি এই মুহূর্তে, জাতীয় পার্টি তো এই মুহূর্তে নাই। এই মুহূর্তে মানে আপনি আগের কথা বলে শেখ হাসিনাও ছিল, কিন্তু আমি বলছি যে এই মুহূর্তে ইলেকশনে যারা মানে একদম মানে ফ্রন্ট লাইনে ছিলেন তাদের মধ্যে নারীর ক্ষমতায়ন কার হাত দিয়ে হয়েছে? বিএনপির। আপনি যদি বলেন যে নারী নেতৃত্ব যে কথাটা সব জায়গায় বলি, এটাও একটা অভ্যস্ততার বিষয়, এটা একটা প্র্যাকটিস। এই প্র্যাকটিসটা শুধু বিএনপির আছে। জামাত ইসলামী তো বলেই দিয়েছেন যে তাদের কোনোদিন নারী আমির হতে পারবে না, কিন্তু দেখেন তাদের যে গঠনতন্ত্র আছে সেখানে কিন্তু নাই। এই কারণে নাই যে ওটা যদি থাকে তাহলে বাংলাদেশের সংবিধানের সাথে এটা কনফ্লিক্ট করবে, সাংঘর্ষিক। কিন্তু তারা কিন্তু তাদেরকে সুবিধাজনক জায়গায় রেখে এবং তাদের নারী নেত্রীরাও কিন্তু বলেন যে তারা ঈমান এনে এই দলটি করেন যে তারা কোনোদিন নারী আমির হতে পারবেন না। তাহলে এই যে কথাটি বললেন যে নারীর জন্য বিএনপি বিভীষিকাময়, আপনি বলেন তো এটা কি করে সম্ভব হয়? কারণ বিএনপি একমাত্র দল যে দলটি এত বছর ধরে, বিএনপির মানে শুরুর পর থেকে, জাস্ট কয়েক বছর প্রেসিডেন্ট জিয়াউর রহমান, এরপর থেকে তো সবসময় নারী নেতৃত্বের মধ্যে দিয়ে গেছে। তো তার মানে আমি মনে করি যে বিএনপি একমাত্র রাজনৈতিক দল এই মুহূর্তে সবচেয়ে নারী বান্ধব। এবং আমি এটাও বিশ্বাস করি যে বাংলাদেশে যিনি প্রধানমন্ত্রী এই মুহূর্তে, তার যদি চিন্তা করেন ম্যাম, সেই নারী বান্ধব দলটার ক্ষমতা গ্রহণের সময়, তারপরে 2001-এ পূর্ণিমা ধর্ষণকাণ্ড হয়েছে, ওইটা খুবই মর্মান্তিক। আপনার নিশ্চয়ই মনে আছে ম্যাম, আমার মনে আছে। আবার এই যে 2026-এর এই যে প্রায় 200 সংখ্যক যে ধর্ষণ। আচ্ছা, তাহলে এই যে আপনি বলছেন, ওই পারসেপশন থেকেই আসলে ওই যে 2-4 মিলাচ্ছে। আপনাকে একটু একটা জিনিস বলে দিতে চাই, পূর্ণিমাটা আপনি বলছেন খুবই মর্মান্তিক। আমি মনে করি প্রতিটা ধর্ষণ মর্মান্তিক, নিঃসন্দেহে প্রতিটা ধর্ষণ মর্মান্তিক। কিন্তু যখন আপনি পূর্ণিমাকে খুবই মর্মান্তিক বলছেন, তার মানেই হচ্ছে বিএনপি রিজিমকে আপনি টার্গেট, মানে আপনি না, মানে এটা আমি বলতে যাচ্ছি যারা বলছে, আপনাকে বলছি না, তারা হচ্ছে এই রিজিমটাকেই জাস্ট একটা মানে আঙ্গুল তুলে বলতে চাচ্ছি এই রিজিমটা। আমি মনে করি, আমি দ্ব্যর্থহীন কণ্ঠে একটি কথা বলতে চাই, বাংলাদেশে যতগুলো ধর্ষণ হয়েছে এই পর্যন্ত বাংলাদেশের ইতিহাসে প্রত্যেকটি মর্মান্তিক, প্রত্যেকটি মর্মান্তিক। সো আপনি যখন পূর্ণিমার কথা বলবেন, আপনি যখন আসিয়ার কথা বলবেন, বা আপনি যখন এই রিসেন্ট টাইমে যে বাচ্চা মেয়েটি ধর্ষিত হলো, গলা কাটা হলো, তাকে বলবেন, আপনি কোনোটাকেই মানে দয়া করে রাজনৈতিক ট্যাগ দেওয়া যাবে না। এটি কোনো বিএনপির আমল না, এটি কোনো আওয়ামী লীগের আমল না। ধর্ষণ মানে ধর্ষণ। তো সেই জায়গা থেকে আমি বলতে চাই যে ওই কম্প্যারিজনে যাতে আমরা না যাই, তাহলে একজন ধর্ষণকারী মানে তাকে খুব মানে মহিমান্বিত করা হবে তার রাজনৈতিক পরিচয়, অথবা যে ধর্ষিত পরিবারটি তাকে খুব ছোট করে দেখা হবে। হ্যাঁ, ধর্ষিত পরিবারের যে বেদনা, সেই বেদনা কিন্তু একটা ফাঁসি হয়ে গেল তাতেই চলে যায় না। হ্যাঁ, বা ধর্ষিতের বেদনা কিন্তু মানে এটা সারা জীবন ওই মেয়েটিকে বহন করতে হয়। এই প্রসঙ্গটা অপ্রাসঙ্গিক, কিন্তু এই কথাটা বলতেই চাই। আমরা যারা টেলিভিশনে কথা বলি, পার্টিকুলার মেয়েরা যারা আমরা কথা বলি, আমাদেরকে কি লেখে জানেন? পতিতা। হ্যাঁ, বা আমাদেরকে লেখা হয় দৌলদিয়া ঘাটের মেয়ে, অথবা লেখা হয় খাট কাঁপানো নেত্রী। এই কথাগুলো চলে, মানে একদম মানে সব সময় লেখা হয়। আপনি বলেন, এই যে ধর্ষণের কথা বলছি না, বলেন তো এই দেশে কোন মেয়েটি পতিতা হয়? সেই মেয়েটি পতিতা হয় যে ধর্ষিত হয়, যে মেয়েটিকে বিক্রি করে দেওয়া হয়, যে মেয়েটি সমাজে অস্পৃশ্য হয়, যাকে সমাজ গ্রহণ করতে পারে না। তাহলে ওরকম একটা জায়গায় থেকে যে মেয়েটি ধর্ষিত হয়েছে, তার অনিবার্য পরিণতি হয় পতিতা হয়ে যাওয়া, অথবা তাকে বিক্রি করে দেওয়া, অথবা অস্পৃশ্য হয়ে যাওয়া। সেরকম একটি সোসাইটিতে বসে আমরা যখন ধর্ষণ কে করলো সেইটা, বা কোন সরকারি দল করলো, তার উপর ভিত্তি করে ধর্ষণের বেদনাকে অত্যন্ত মর্মান্তিক, অল্প মর্মান্তিক, কম মর্মান্তিক করি, সেটা আসলে জাস্টিফাই হবে না। তাহলে এই ফ্রেমিং, এই কোশ্চেন মার্ক যারা দিচ্ছে সুশীল, তারা বড়লেস সুশীলতার কাভারে জড়ানো মানুষগুলারকে আপনি কি বলেন? আসলে বাংলাদেশে তো খুব সিজনাল সুশীল হয়, মানে এটা তো আপনি দেখেছেন। যেমন সিজনাল কিছু লোক আছে না, যে জমিতে ধান কাটতে এখান থেকে ওখানে যায়, বাংলাদেশের বেশিরভাগ সুশীলরাই তাই করেন। আপনি দেখবেন বাংলাদেশে কিছু সুশীল কোনো একটা কিছুতে খুবই সরব, আবার দেখবেন যে এমনই একটা ইস্যু যেটাতে তার পারপাস সার্ভ হচ্ছে না, সেখানে পতন স্তব্ধতা। তার মানে বাংলাদেশের সুশীলতাটা অনেক ক্ষেত্রেই নিজেকে সুবিধাজনক জায়গায় রেখে সুশীলতা করা। তো সেই সুশীলদের কথা আমরা না বলি, বরং আমি, আপনি, আমরা বা সাধারণ মানুষ কোন সুশীলতার দিকে হাঁটছে সেটাই গুরুত্বপূর্ণ। চমৎকার বলেছেন ম্যাম। আপনি শিশু আসিয়ার কথা বলছিলেন,
আসিয়ার মৃত্যুর পরে সারা দেশ জুড়ে, তখন অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় ছিল, সারা দেশ জুড়ে ব্যাপক প্রতিক্রিয়া দেখানো হয়, গণমাধ্যমগুলো একদম তুলকালাম লাগিয়ে দেয়, মহিলা পরিষদ সহ নানা যে নারীবাদী সংগঠনগুলো আছে তারা সরব হয়ে ওঠে, সুশীল সমাজ অন্তর্বর্তীকালীন সরকারের পিণ্ডি চটকাইতে শুরু করে, কিন্তু এখন তারা নীরব কেন? এখন কোনো হইচই নেই কেন? এখন কোনো বিক্ষোভ নেই কেন? শাহবাগও নীরব কেন? এটার কারণটা কি ম্যাম? এটা কি এমন যে জোর করে তাদেরকে থামিয়ে দেওয়া হচ্ছে, নাকি তারা উইলিংলি না, থেমে আছে? আমার মনে হয় না যে এই সরকার কোনো কিছু, কারণ আপনি মিডিয়ার মানুষ, মানে জোর এরকম করে কিছু ঘটলে তো আমরা জোর জানতাম। করে যদি থামিয়ে থাকতো, আপনি সৌরভ এখানে বসে থাকতেন? আপনি তো কালকে বড় একটা হেডলাইন দিতেন যে Exactly. সরকার এটা করছে। যেহেতু আপনি হেডলাইন দেন নাই সৌরভ, তার মানে সরকার করছে না। ওই যে বললাম যে সিজনাল সুশীল, এবং হয়তো তারা এখন এখন মানে কেন interest শীত পাচ্ছে না নিদ্রায় তারা, ম্যাম? আছে। হ্যাঁ, কেন পাচ্ছে না? আসলে হয়তো এটা তো বললাম তো যে ৪৫ দিন তো তাদের এখন বুঝে ওঠার একটা সময় নিচ্ছেন যে কোন দিকে আসলে হাঁটতে হবে। এবং আপনি জানেন যে বাংলাদেশে যত ইস্যুগুলো তৈরি হয় বা আন্দোলনের ইস্যু, এগুলোও কিন্তু খুবই সিলেক্টিভ না, এবং সেটাও কিন্তু ওই কথা চিন্তা করে তৈরি করা হয় যে মাঠ গরম করতে হবে, বা এগুলো তো বাংলাদেশের রাজনীতির খেলা। তো হয়তো এটাতে মাঠ গরম করা তেমন ইস্যু তারা বুঝতে পারে নাই দেখেই হয়তো নীরব। এটা হতে পারে, এটা আমার ব্যক্তিগত মতামত। তবে আমি আশা করব যে এই ইস্যুগুলোতে আসলে আমাদের সবসময় একইভাবে সরব থাকতে হবে। নিঃসন্দেহে। নিঃসন্দেহে। যেটা আপনি বলছিলেন ম্যাম, যে কোনো ধর্ষণ খুব মর্মান্তিক কিংবা কোনো ধর্ষণ অল্প মর্মান্তিক, বিষয়টা এমন না। মানে যিনি ধর্ষিত হন তার উপরে যে, মানে ইউ আন্ডারস্ট্যান্ড ম্যাম, মানে এটা তো খুবই জঘন্যতম। অফকোর্স। এবং প্রতিটা ক্ষেত্রে এটা জঘন্য। আমাদের সৌরভ এই জায়গাটাতে সব সময় মানে প্রশ্ন জারি রাখতে হবে, সরকারকে প্রশ্ন করতে হবে, মানে নারীর প্রতি সহিংসতায় কোনো ছাড় এই নাই। ইস্যুতে আসলে চুপ থাকার কোনো কারণ নেই। হ্যাঁ, এবং আমি একটা জিনিস বিশ্বাস করি যে জনাব তারেক রহমান তার ইশতেহারে কিন্তু বলেছিলেন ম্যাম, যে, আমি একদম এর পরের প্রশ্নটাই হলো ইশতেহার ইস্যুতে। আচ্ছা, আপনি মানে এখানে জাস্ট জি, আপনি এটা please বলি যে বলুন। এই প্রসঙ্গে আমার মনে আছে, আমি শুনেছি উনি বলেছিলেন যে নারীর প্রতি সহিংসতায় কঠোর কঠোর এবং কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আমি মনে করি যে ৪৫ দিন তো হচ্ছে, এবং আমার ধারণা যে উনি এই পথেই হাঁটবেন। ম্যাম, আমি আমার এটা- এই পথে হাঁটবেন তাতে কোনো সমস্যা নাই। সরকার, ওই যে আমি কিছুক্ষণ আগেই আপনাকে বলছিলাম যে সরকার কঠোর হইতে পারে, আইন কঠোর হইতে পারে, সাজা হইতে পারে। আমি যদি ঠিক না হই ম্যাম, আমি একজন মানুষ, আমি যদি ঠিক না হই তাহলে এই সোসাইটিতে সেটার ইম্প্যাক্ট পড়বে কিনা, আমার প্রশ্নটা এখানে। হ্যাঁ, এবং- আমি কিভাবে ভালো হব? এবং সৌরভ- আপনি শিক্ষার ইস্যুটাই আসছিলেন, হ্যাঁ, তার মানে কি, শিক্ষার তার সাথে- মানে কি আমাদের এই যে শিক্ষার এই যে কারিকুলাম আছে এখানে চেঞ্জ করার কথা বলছেন আপনি? হ্যাঁ, মানে এটা তো ধরেন এই সরকারের একটা পদক্ষেপ আছে। হ্যাঁ, আমি জানি যে তাদের একটা এডুকেশন পলিসি তারা করেছে, স্লোলি ওইদিকে তারা হাঁটছে। সেই পলিসির খুবই ইনসিগনিফিকেন্ট একটা পার্ট আমি ছিলাম, সো আমি জানি যে কি ধরনের পরিবর্তন ভেতরে আনার জন্য সরকার করছে। এবং এই কথাটা আমি সব জায়গায় তখনও বলেছি যে এটা কিন্তু বিএনপি ইলেকশনে জেতার জন্য, ইশতেহারে দেওয়ার জন্য করে নাই। প্রায় ১.৫-২ বছর আগে থেকে কমপ্লিট একটা রোড ম্যাপ তৈরি করা হয়েছে। সেই সাথে সাথে শুধু তো শিক্ষা না, ধরুন বাংলাদেশ এমন একটা দেশ যেখানে মানসিক মানে অসুস্থতার কোনো চিকিৎসা হয় না। বাংলাদেশে কিন্তু প্রচুর মানুষ আছেন যে আপনি আপাত দৃষ্টিতে তাকে সুস্থ মনে হতেই আসলে পারে, সুস্থ না। কিন্তু আসলে, যেমন আমি কিন্তু পার্টিকুলারলি নিজে জার্মানিতে যখন পড়তে গেলাম, আমার পিএইচডি করার সময় আমি দেখলাম যে মন খারাপ একটা রোগ। এটা কিন্তু আমি আসলে কখনো জানতামই না যে মন খারাপ একটা রোগ, কিন্তু মন খারাপকে কিন্তু ওরা ক্যান্সারের মতো একটা কঠিন রোগ হিসেবে দেখে। বা এই যে আপনার মনে আছে কিনা, ইন্টারিমের সময় একটা নিউজ আসলো যে মর্গের মধ্যে মৃতদেহকে ধর্ষণ করা হয়। এটা কিন্তু বিশাল একটা রোগ। মানে আমরা কিন্তু তাকে প্রচণ্ড গালি দিচ্ছি, বা আমরা কিন্তু এই যে মানসিক রোগ নিয়ে একটা দেশে প্রচুর মানুষ আছে, যেখানে মানসিক ডাক্তারের কাছে আপনি যদি কোনো সাইকিয়াট্রিস্টের কাছে কিছু কথা বলতে যান, আপনাকে বলবে যে ও পাগল হয়ে গেছে, হ্যাঁ, বা আপনাকে নিয়ে হাসাহাসি হবে। কিন্তু আপনিও যে কোনো সময়ে মানে আপনি মেলানকলি ফিল করলে, আপনার খারাপ লাগলে মানসিক ডাক্তারের শরণাপন্ন হতে পারেন, এটা যে একটা পার্ট। অথবা একটা মা যখন সে প্রেগনেন্ট হয় অথবা সে একটা বাচ্চার জন্ম দেয়, তার কিন্তু এই ধরনের সিনড্রোম তৈরি হয়। এগুলাকে মানুষ বলবে যে তুমি ঢং করছো। তাহলে এই যে পুরা একটা সোসাইটি যখন শুধু খালি পড়াশোনা, নিজের সচেতন অথবা আপনার মানসিক যে স্বাস্থ্য সেটা দিয়ে আপনার কোনো দৃষ্টি নাই, তাহলে এই সোসাইটিতে তো এই ধরনের বিষয়গুলো হবে।
একটা ছোট্ট শিশুকে আপনি ধর্ষণ করছেন, আপনার কি মনে হয় এটা শুধু খালি আপনার ম্যাম, শারীরিক ম্যাম, ক্ষুধা বা মানে এখানে একটা যে আমি একটু বলে রাখি, জি। এই যে আপনি কথা প্রসঙ্গে যখন আপনি বলছেন না, আমার খুব লাগতেছে না, মানে জি। আমি মানসিকভাবে এইটার সাথে কানেক্টিভ হইতে পারতেছি না, মানে যিনি ধর্ষণ করছেন আর কি, মানে আপনি চিন্তা করেন সে সে যে পশু না। হ্যাঁ, আপনি মানে চিন্তা করেন এটা আবার ধরেন আমরা তাকে পশু বলছি, কিন্তু আপনি দেখেন আরেকটা কথা বলি, ভেরি সেনসিটিভ, মানে এই দেশে কিন্তু শুধু শিশু, বাচ্চা, নারী ধর্ষণ নিয়ে কথা হয়, এদেশে কিন্তু অনেক পুরুষ মানে একটা ছোট ছেলে, বালক শিশু। বা শিশুও কিন্তু ধর্ষিত হয়। আমরা কিন্তু সেগুলো নিয়ে অনেক ক্ষেত্রেই কোনো কথা বলি না, কিন্তু একটা শিশু, সে না মানে মেয়ে হোক বা ছেলে ছেলে হোক, দুজনেই কিন্তু ভালনারেবল এই দেশে। Exactly. হ্যাঁ, সেগুলো নিয়ে কিন্তু আমরা কথা বলি না, কিন্তু এই কথাগুলো বলতে গেলে ধরুন অনেক জায়গাতেই আছে, আপনি এগুলো নিয়ে কথা বলতে গেলে ধর্মীয় কিছু আবহ চলে আসে বা আপনাকে খুব সহজে ট্যাগ করে দেওয়া হবে। আমি মনে করি যে ধর্ষণটা এটা মানে কিছু মানে ক্ষেত্রে স্থান, কাল, পাত্র, সময়, অসময় ডাজন্ট ম্যাটার, ম্যাটার, এবং এটা হ্যাঁ ধর্ষণই, এটি পারভার্সন, এটি এক ধরনের ডিজিজ হতে পারে, এটি অনেক কিছু হতে পারে। ধর্ষণকে যেমন রাজনীতিকীকরণ করা যাবে না, ধর্ষণের কারণকেও সরলীকরণ করা যাবে না। হ্যাঁ, সো এই ব্যাপারগুলোকেও আমাদেরকে দেখতে হবে। রাইট। ম্যাম, এবার আমরা একটু রাজনীতির ইস্যুতে আসতে জি চাই। প্লিজ। সেটা হলো যে এবারের যে মন্ত্রী পরিষদ গঠিত হলো, তারেক রহমান কি তার বেস্ট টিমটাকে মাঠে ডেপ্লয় করতে পেরেছেন বলে আপনি মনে করেন? আমি যেটা মনে করি বেস্ট, আসলে ওই যে বলি না শব্দ, জি ম্যাম। আমার কাছে আসলে বেস্ট খুবই রিলেটিভ, মানে আমার কাছে যেটা বেস্ট আপনার কাছে সেটা বেস্ট নাই হতে পারে, বেস্টের কোনো সংজ্ঞা নেই। আচ্ছা, তারেক রহমানের যে তার পার্সপেক্টিভে যে বেস্ট, সেটা কি ডেপ্লয় করতে পেরেছেন? আই ডোন্ট নো হিজ পার্সপেক্টিভ। হ্যাঁ, মানে ওনার পার্সপেক্টিভ তার আমি জানি না বা আপনিও জানেন না, তবে আমি যেটা মনে করি বেস্ট হোক বা উনার পার্সপেক্টিভ যাই হোক না কেন, উনি কিন্তু 180 দিন বেঁধে দিয়েছেন, এটা কি চোখে পড়েছে? Exactly. বাংলাদেশের কোন সরকার আজকে পর্যন্ত আপনাকে মন্ত্রী বানিয়ে বলে দিয়েছে যে 180 দিন পরে তোমার পরীক্ষা? বলে তো নাই। তাহলে এটাকে অ্যাপ্রিসিয়েট করেন। তার মানে হচ্ছে যে 180 দিন উনি দেখবেন, তারপরে পারফরমেন্সের বেসিসে কেউ টিকবে কেউ টিকবে না। কাউকে সাইড বেঞ্চে বসিয়ে দিবেন এবং বদলি হ্যাঁ, মানে এটা তো অবভিয়াস, এবং এটা কিন্তু উনি প্রথম দিন থেকেই বলেছেন, এবং উনি বলেছেন যে পারফরমেন্স দেখাতে হবে, এবং আমি শুনেছি মেবি এরকম দুই একজন উপদেষ্টাকেও নিয়োগ করা হয়েছে যারা এটি অলওয়েজ উনাকে রিপোর্ট করবেন, প্রোগ্রেস রিপোর্ট উনি দেখবেন। তো সেই জায়গা থেকে আমি মনে করি যে বাংলাদেশের রাজনীতিতে অনেক নতুনত্বের মধ্যে এটিও একটি, কারণ বাংলাদেশে এক পর্যায়ে আপনি দেখেছেন হাসিনা রিজিমেও একবার আপনি মন্ত্রী হয়ে গেলে, হ্যাঁ, একটা চেয়ার পাইলে পেলে, হইছে। এবং সেটা নট অনলি শুধু মন্ত্রী, যে কোনো কিছু যেকোনো একটা চেয়ার, চেয়ার পেলে, যেকোনো চেয়ার। মানে চেয়ারটা যে কোনো সময় মানে সরে যেতে পারে বা আপনার চেয়ার যে কাউকে ছেড়ে দিতে হতে পারে, এই কনসেপ্টটাই নাই। এবং তার সাথে সাথে আমি এটাও আশা করব যে বাংলাদেশে যিনি ক্ষমতার চেয়ারটাতে বসেন, যেসব মন্ত্রীরা আছেন বা বড় বড় পদে, আমাদের পদত্যাগ করার কিন্তু তেমন কোনো নজির নাই। কারণ আমি জার্মানিতে বহুদিন ছিলাম, আমি দেখেছি যে হয়তো কোনো একটা কিছুতে অর্থমন্ত্রী একটু ফেল করেছে, সে নিজেই বলে যে আমি ফেল করেছি, আমি সরি, আমি পদত্যাগ করছি। এটা খুব কমন কমন হ্যাঁ, চিত্র, একটা প্র্যাকটিস। কিন্তু ওই যে প্রথমে যে কথাই ছিলাম সৌরভ, যে ক্ষমতার মধ্যেই আমাদের থাকতে হবে, ক্ষমতাটাই হচ্ছে আমাদের সবকিছু। সো এই কারণেই হয়েছে কি যে যিনি কোনো না কোনোভাবে ক্ষমতাবান হন, তিনি জানেন যে বাংলাদেশের একদিকে মানে মুদ্রার এক পিঠে ক্ষমতা, আরেক দিকে হচ্ছে অসম্মান। মানে আপনি যখন ক্ষমতা ছেড়ে যাবেন, এমন করে আপনি ক্ষমতা ছাড়েন যে আপনাকে মানে জেলে যেতে হয়, আপনাকে বিচারে কাঠগড়ায় দাঁড় করতে হয়। তো এইসব জায়গা থেকে মানুষ সবসময় ভয় থাকে, তো আমাকে করতে হবে কি যে কোনো ভাবে ক্ষমতাতে টিকে থাকতে হবে, এরকম একটা কারণ মাইন্ডসেট এই নিয়ে চেয়ারটা বসে থাকে। চলে গেলে আমার আমার কি পরিণতি তো হবে? খুব খারাপ, আমার কি হবে? হ্যাঁ, এর সাথে আবার আরেকটা জিনিসও কানেক্ট করে ম্যাম, মানে এই চেয়ারটাতে বসে এমন কি কি কাজ উনি করেছেন যার কারণে তাকে জেলে যেতে হয়, সো এটাও এটা হ্যাঁ। রিলেটেড। এবং আমার ধারণা যখন আপনাকে আপনার প্রধান বলে দিবেন 180 দিন কিন্তু সামনে ডেডলাইন, সো আপনি আপনার বেস্টটা দেওয়ার নিশ্চয়ই চেষ্টা করবেন। নিঃসন্দেহে, নিঃসন্দেহে। ম্যাম, আমরা প্রায়ই দেখছি প্রধানমন্ত্রী তার মানবিকতায়, বুদ্ধিমত্তায়, ডিসিশন মেকিং এর জন্য প্রশংসিত হচ্ছেন। উল্টো চিত্রটা হলো তার মন্ত্রিসভার বেশ কয়েকজন সদস্যদের, কেউ চাঁদাবাজিকে জায়েজ করার চেষ্টা করছেন, কেউ জুলাই মানি না, মানে এক মন্ত্রণালয়ের দায়িত্বে থেকে আরেক মন্ত্রণালয়ের ব্যাখ্যা প্রদান করছেন, নানা ধরনের বেফাস কথাবার্তা বলছে। মানে আপনি কি আমার এই কথার সাথে দ্বিমত পোষণ করেন? না, দ্বিমত পোষণ করি না এই কারণে, আবার পুরোপুরি মানে আপনাকে সাপোর্টও করছি না, কিন্তু দ্বিমত পোষণ করি না এই কারণে যে প্রধানমন্ত্রীর
একটা আপনি যেটা দেখছেন, একটা মানুষের নিজস্ব ব্যক্তিত্ব আছে, তার নিজস্ব লাইফস্টাইল আছে এবং তার নিজস্ব প্র্যাকটিস আছে, এবং অনেক ক্ষেত্রে সেটা পরিবার থেকে আসে। আপনি অনেক সময় চর্চা করে সেই প্র্যাকটিসগুলো করেন। আমার ধারণা গত 17 বছর উনি যা কিছুর ভেতর দিয়ে গেছেন এবং একটি ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে থেকেছেন, এবং আমি এটা সব জায়গাতেই বলি যে উনি একটি বাড়িতে থেকেছেন যেখানে সব পাওয়ারফুল নারীরা ছিল, কোনো পুরুষ ছিল না। মানে যে কোনো একজন পুরুষকে যদি আপনি অনেকগুলো এরকম নারীর সাথে থাকতে দেন, পরিবারের সিস্টেমটা যদি ওরকম হয়, আই এম প্রিটি শিওর যে ওই যে মিসোজিনিস্টিক থিঙ্কিংগুলো সেটা আপনার কমে যাবেই। হ্যাঁ, তো এই ধরনের ব্যক্তিগত কিছু বিষয় তো ওনার আছে। আর ওনার মন্ত্রী পরিষদের যে কথাটা বলছেন, উনি তো পার্টিকুলারলি কোনো মন্ত্রীকে যে আর মানে একটা প্রাপ্তবয়স্ক হয়েই তো তারা মন্ত্রী হয়েছেন, তো তারও একটা প্রাক্তন জীবন আছে, পূর্ব একটা ইতিহাস আছে, বেড়ে ওঠা আছে, সমস্ত কিছুর সাথেই কিন্তু আপনার মুখের কথা রিলেটেড। আপনি দেখবেন যে যারা আমরা টকশো করি, প্রচুর মানুষ দেখবেন অনেক স্ল্যাং কথা বলে, কিন্তু আমি কাউকে বোঝাতে পারি না যে আপনি অসম্ভব সুন্দর কথা বলেও একজনকে কাঁদিয়ে ফেলতে পারবেন, তাই না? তো এগুলো হচ্ছে এক ধরনের প্র্যাকটিস। তো ওই জায়গা থেকে মন্ত্রীরা, হ্যাঁ অনেকেই আছেন অতিকথন বলেছেন, বাট একটা যেটা যে চাঁদাবাজিকে জাস্টিফাই করা, আমার মনে হয় যে উনি যেটা বলতে চেয়েছেন সেভাবে হয়তো বলতে পারেননি, অথবা হয় কি আপনি যখন অনেক দিন টকশো করেন, টকশো করতে গেলে হয় কি পরবর্তীতে আপনি যখন একটা ক্ষমতার চেয়ারে বসেন তখন কথাগুলোতে একটু ডিফারেন্ট অ্যাঙ্গেলে বলতে হয়, হয়তো সেইটা উনি ধরে রাখতে পারেন নাই। তবে আমি যেটা বুঝেছি ওই প্রসঙ্গে না যেটা নিয়ে প্রচুর কথা হয়েছে, হ্যাঁ, জাস্ট আমি উদাহরণ দিলাম, জাস্ট বলতে চাচ্ছি যে হয়তো উনি এটা মিন করেন নাই, কিন্তু ওই যে বললাম যে কথা বলার একটা ধারা অথবা চেয়ারের একটা গ্র্যাভিটি আছে, কোথায় কি বলতে হয় সেটা বুঝতে পারা। তবে এখানে আমি একটা কথা বলতে চাই যে দেখেন, বেগম খালেদা জিয়া উনি কেন এত বেশি প্রশংসিত হয়েছেন? জাস্ট ওনার স্বল্প কথার জন্য এবং ওনার পরিমিতি বোধের জন্য, এবং শেখ হাসিনা সবচেয়ে নিন্দনীয় হয়েছেন তার মুখের ভাষার জন্য। হ্যাঁ, তো তার মানে যেটা হয়েছে কি যে পরিমিতি বোধটা খুবই গুরুত্বপূর্ণ। আপনি যখন চেয়ারে বসবেন তো তখন পরিমিতি বোধটা গুরুত্বপূর্ণ, যেটা প্রধানমন্ত্রী দেখাচ্ছেন, এবং আমি আশা করবো যে 180 দিনের যেহেতু একটা খড়গ আছে সামনে, এই পরিমিতি বোধগুলো অন্যান্য মন্ত্রীরাও শিখবেন। চমৎকার বলেছেন ম্যাম। এই যে পরিমিতি বোধ, বেফাস কথা, কিছু অভিযোগ আপনার বিরুদ্ধেও আছে। অভিযোগগুলো এরকম যে আপনি বিভিন্ন সময় টকশোতে যেয়ে আপনি নাকি যুক্তি ছাড়া কথা বলেন, আপনি নাকি অসত্য তথ্য দিয়ে বিভ্রান্ত করে আপনি নাকি তর্কে জেতার এক ধরনের প্রচেষ্টা অব্যাহত রাখেন। আপনি যদি আমাকে খুব ছোট করে একটু মানে আপনি যে কথাটা বললেন এটা হচ্ছে অভিযোগের কথা বললাম। হ্যাঁ, গত 1.5 বছর একটি পার্টিকুলার রাজনৈতিক দলের বট বাহিনীর প্রচার। হ্যাঁ, এই কারণেই বট বাহিনী, আপনি আমার যে কোনো টকশো দেখবেন, আপনি যেটাই বলেন না কেন, আপনি কোনোদিনও আমাকে দেখবেন না যে আমি কোনো অশ্লীল বাক্য ব্যবহার করেছি, শব্দচয়ন কখনোই না। এবং কোনো কিছু মানে আপনার ধরেন যুক্তি যেটা বললাম যে বেস্ট, এটা যেমন রিলেটিভ, যুক্তিটাও রিলেটিভ। মানে আপনি মাইন্ডসেটে কিন্তু ওই যুক্তিটাই গ্রহণ করেন যেটা আপনি গ্রহণ করতে চান। আমরা কিন্তু যুক্তি গ্রহণের বেলায় খুবই সিলেক্টিভ। ধরেন আপনি একটা যুক্তি দিচ্ছেন, সেটি আমার রাজনৈতিক মতাদর্শের সাথে যাচ্ছে না, আমি একেবারে রিজেক্ট করে দিলাম। কিন্তু এই র্যাশনাল জায়গা থেকে চিন্তা করার ক্ষমতা, সক্ষমতা আমাদের অনেকেরই থাকে না। এবং ধরেন আমি খুব র্যাশনালি একটি কথা বলছি, কিন্তু আপনার মাইন্ডসেট বলে দিচ্ছে যে আমি কোনো দলের পক্ষপাতিত্ব করছি। অথবা ধরেন আমি একটা সময় গত 1.5 বছর একদম প্রথম থেকে আমি নির্বাচন চেয়েছি, কারণ আমি জানি গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচন ছাড়া কোনো বিকল্প নাই। যে দলগুলো নির্বাচন চায়নি তাদের কাছে আমি শত্রু হয়ে গেছি, তাদের কাছে আমি বিএনপির দালাল হয়ে গেছি, কারণ বিএনপি প্রথম থেকে ইলেকশন চেয়েছে। তার মানে তার মানে হচ্ছে যে আপনার প্রত্যেকটা মানুষেরই রাজনৈতিক একটা মতাদর্শ থাকে, সবাই ভোট দেয়, কিন্তু আপনার যখন আপনারও তো একটা দর্শন আছে, সেই দর্শনটা যখন কারোর সাথে মিলে যাবে তখন আপনি সেই দলের হয়ে যাবেন, যার বিপক্ষে চলে যাবেন আপনি তখন মিথ্যা যুক্তি দিচ্ছেন। আপনি যেটা বলেন যে অসত্য তথ্য, আমার নামে একটা কেস হয়েছিল, যেটা আমি নিজেই বলছি যে জামাতে ইসলামীর একজন সিরাজগঞ্জের জামাতের সেক্রেটারি। দেখুন মানে অসত্য তথ্য তো বলছে, ধরেন এটা একটা ফটো কার্ড, এই ফটো কার্ডটা আমি যেদিন বললাম তার আগে 2 সপ্তাহ আকাশে বাতাসে ঘুরেছে। আমার কাছে এখনো অনেক ডকুমেন্ট আছে, যেহেতু এটা একটা কেস আছে, আই হ্যাভ টু প্রিজার্ভ ইট, আমার কাছে আছে। লাখ লাখ শেয়ার হয়েছে, প্রচুর মানুষ এটা শেয়ার করেছে। এটা যখন আমি বললাম তখন আমার এগেনস্টে কেস হলো। কেন হলো জানেন? বিকজ এই পার্টিকুলার দলটি নারীর বয়ান নিতে পারে না। এই পার্টিকুলার দলটি মানে আমাদের মতো নারী যারা ন্যারেটিভ তৈরি করতে পারে তাদেরকে তারা হুমকি মনে করে, এবং এই কারণে আমাকে করেছে। এখন আমাকে যে বললেন আমি মিথ্যা তথ্য দিয়েছি, ধরেন একটা ফটো কার্ড যখন মানে লাখ লাখ শেয়ার হয়ে যাবে, আপনি দেখছেন আপনাকে প্রচুর মানুষ পাঠাচ্ছে,
তখন আপনি হয়তো এটা শেয়ার করতেই পারেন। তখন যখন কেসটি হওয়ার কথা ছিল সেটা হয়তো যে মিডিয়াতে হয়েছে সেই মিডিয়ার সাথেও তাকেও সংযুক্ত করার কথা ছিল, পার্টিকুলার আমাকে সিঙ্গেল আউট করেছে। আর যে নিউজটি ছিল, উনি যে ইন্টারভিউটি দিয়েছিল খুবই ইন্টারেস্টিং, এই ইন্টারভিউটার কোথাও নাই, সেটা মিডিয়া থেকে চলে গেছে, আপনি আমাকে দেখাতে পারবেন না ওই লোকের ইন্টারভিউ। আমি আপনাকে একদম মানে খুব জোর গলায় বলছি, এই ইন্টারভিউটি আমাকে কেস করার পর থেকে সেই ইন্টারভিউটি কোথাও নাই। আমি জানি আমি চেষ্টা করলে সেটা খুঁজে বের করতে পারবো, দরকার হলে খুঁজে বের করব, কিন্তু এটা তো গেল। ধরেন একটা ফটো কার্ড, কিন্তু যেদিন কেসটা হলো একটা মানে খুব বড় পত্রিকা ডেইলি স্টার হেডিং করলেন, প্রফেসর জাহিদ filed a case against প্রফেসর নাহরিন। ডু ইউ নো হু ইজ দিস প্রফেসর জাহিদ? যে কথাটা আমি সবসময় বলি যে জামাতে ইসলামী এমন একটি দল যে দলে আপনি জয়েন করলেই প্রফেসর হয়ে যাবেন। হ্যাঁ, মানে আপনার যেমন ওনাদের গোলাম পরোয়ার সাহেব বা ওনাদের মহান নেতা গোলাম আজম, হ্যাঁ মানে ওনাদেরকে তো প্রফেসর বলা হয়। সবাই আপনি ইতিহাস ঘেটে দেখবেন 3 মাস একটি কলেজে পড়িয়েছে। এই প্রফেসর জাহিদ, যার কথা প্রফেসর বলা হচ্ছে, উনি কি একটা নামের কি কলেজে উনি লেকচারার, হ্যাঁ, এবং মিসইউজ অফ ডেজিগনেশন যে একটা ক্রাইম, এই ক্রাইমটা তিনি করছেন, আবার আমাকে বলছেন আমি ভুল তথ্য দিই। ধরেন মানে এটাকে আপনি কিভাবে জাস্টিফাই করবেন? তো এই যে ভুল তথ্যের কথা, এই একটা জিনিসেই তারা আমাকে ধরেছে, আর একটা কি কোনো কিছু আপনি আমাকে দেখাতে পারবেন যে আমি ভুল তথ্য দিয়েছি? দেই নাই। তো তার মানে হয়েছে কি, গত 1.5 বছর তারা আমার নামে কেস করেছেন, পার্টিকুলার একটি রাজনৈতিক দল আমার বাসায় মেরে ফেলার হুমকি দিয়েছেন। জাকসু, তখন ওই মুহূর্তে জাকসু মানে এখনও জাকসু যাদের হাতে আছেন, বা আমি তাদের টার্গেটেড হয়েছিলাম জাকসু ইলেকশনে আমি অনিয়মের কথা বলে বের হয়ে আসার পর থেকেই, তখন থেকে আমি তাদের টার্গেট। তো ওই রকম একটা জায়গায় থেকেই ধরেন আপনাকে নাস্তিক প্রমাণ করার একটা চেষ্টা, আপনাকে বিধর্মী প্রমাণ করার চেষ্টা, আপনি মিথ্যুক প্রমাণ করার চেষ্টা, যখন আপনি যুক্তিতে পারবেন না তখন এটা খুবই একটা মানে মজার একটা খেলা, কারো ক্যারেক্টার অ্যাসোসিনেশন করা, কাউকে খুব মেলাইন করে দেওয়ার চেষ্টা করা। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হচ্ছে যে একটা লং রান এটা টিকে না, সত্য কখনো মানে হারিয়ে যায় না, আর মিথ্যা হয়তো খুব 2 সপ্তাহ খুব চলতে পারে, কিন্তু তারপর এটা হারিয়ে যায়। সেই মামলাটার আপডেট কি ম্যাম? এখনো ওইটা ওইভাবেই আছে, মানে ওটার আপডেটটা আমি এখনো জানি না ওইটা নিয়ে, কারণ হচ্ছে যে এটা তারা একটা মানহানির মামলা করেছেন। তো আসলে এটাতে আমার তো আসলে তেমন মানে মানহানি হয়নি, আর যেহেতু এটা এখনো আদালতে আছে এটা নিয়ে আমি আসলে কমেন্ট করতে চাই না। ঠিক আছে ম্যাম, আমরা পরের ইস্যুতে চলে যাই ম্যাম। সরি, বিভিন্ন সময় আপনি গণমাধ্যমে খুবই পরিচিত মুখ, আপনি অনেক টক শোতে আসেন, কথা বলেন। তো বিভিন্ন সময় আপনার কিছু বলা কথা আমার রিসার্চ টিমের যারা রিসার্চ করছিল তো তাদের কাছে এক ধরনের এক ধাঁধার ভিতরে ফেলে দেয় তাদেরকে। তো আমি খুব ছোট ছোট করে ম্যাম এগুলোর একটু ক্লিয়ারিফিকেশন একটু আপনার কাছ থেকে নিয়ে নিতে চাই। আপনাকে পেয়েছি যখন কদিন আগে দুঃখিত, কদিন আগে এক গণমাধ্যমে আপনি বলেছেন যে গত 15 বছর আপনাকে নিজেকে প্রজা ছাড়া আর কিছুই মনে হয়নি। ম্যাম আমি একটু জানতে চাই যে এখন আপনার কেমন ফিল হচ্ছে, রাজা রাজা ফিল হচ্ছে না? গত 15 বছর মানে আওয়ামী রেজিমের কথা আমি বলেছি, এটা আমার মনে আছে আমি বিটিভিতে কোনো একটা কিছুতে বলেছিলাম। হ্যাঁ, সেটা বলার আগে এটা বলি যে প্রজা আওয়ামী লীগের সময় যারা এই দলটি করে নাই তারা ছাড়া তো সবাই প্রজা, অথবা ওই দলটিও যারা করেছেন, শেখ হাসিনাই ছিলেন একমাত্র মহারানী, তাই না? তার আশেপাশে আপনি দেখেছেন আমাদের প্রেসিডেন্ট, উনি পায়ে হাত দিয়ে শেখ হাসিনাকে সালাম করেছেন। তো তার মানে রাজা প্রজার একটা সম্পর্ক তো ছিলই। সো আমি কোনো মানে ভুল তথ্য দেই নাই। আরেকটা যেটা হয়েছে যে এই মুহূর্তে আপনি জানতে চাচ্ছেন যে আমার কি মনে হচ্ছে, আমি মনে করি এই মুহূর্তে আমার বাংলাদেশের নাগরিক মনে হচ্ছে আমাকে। হ্যাঁ, মানে আমি এটাতে আমি বিশ্বাস করি যে রাজার প্রজার সম্পর্ক আর নাই এখন, কারণ যে দেশের প্রধানমন্ত্রী ধরেন জ্যামে দাঁড়িয়ে থাকছে, বা যে দেশের প্রধানমন্ত্রী কোনো স্পেশাল সিকিউরিটি নিচ্ছে না, বা যে দেশের প্রধানমন্ত্রীকে আপনি দেখছেন জিন্স পরে হাঁটছে, হ্যাঁ মানে আমার খুব চমৎকার লাগছিল যে ছোট ছোট বাচ্চাগুলা প্রধানমন্ত্রীকে জিজ্ঞাসা করছে আপনি কি রোজা রেখেছেন, মানে এত সুইট লাগছে এই জায়গাটা। মানে এই বিষয়গুলো যখন মাঝখানে যদি কোনো ব্যারিয়ার থাকতো, ওই রাজা প্রজা এরকম যদি ব্যাপার থাকতো, তাহলে এটা কখনোই ঘটতো না। আর একটা হচ্ছে কি, মানে উনার যে জেস্চার বা উনাকে যখন আপনি দেখবেন তখন আপনি দেখবেন যে আপনি বলেন সিনেমাতে কোন নায়িকা বা নায়ক আপনার সবচেয়ে পছন্দ, যাকে দেখে আপনার মনে হয় যে আমার পাশের বাড়িতে থাকে। তো প্রধানমন্ত্রী ওই ভাইবটা দিচ্ছেন যে তাকে দেখে আপনার মনে হয় যে প্রধানমন্ত্রী হতে পারে, কিন্তু আমি ওনাকে চিনি। তো তার মানে হচ্ছে প্রধানমন্ত্রী আমার কাতারে নেমে গেছেন। সো আমার এখন মনে হচ্ছে আমি বাংলাদেশের নাগরিক। আপনি আরেকটা আপনার বক্তব্য, সেটা হলো জেনজি শুধু বিশ্ববিদ্যালয় পড়ে না, খেতেও কাজ করে। আমার এই বিষয়ে দুইটা জিনিস জানার কথা, যে বিশ্ববিদ্যালয় আর খ্যাত এই দুইটা ছাড়াও তো আরো অনেক কিছুই করার আছে আর কি তাদের জেনজিদেরকে, তাই না?
আর দ্বিতীয় প্রশ্ন হলো যে খেতে কাজ করাকে আই মিন কৃষক মজুরদেরকে আপনি অবমাননা করলেন কিনা আপনার এই বক্তব্যের মাধ্যমে? শুনেন, আপনার রিসার্চ টিমে একটা সমস্যা আছে, বলেন সেটা না আই এম ম্যাম। সরি। আমার মনে হচ্ছে আপনার রিসার্চ টিমটা যে ওই যে নিউজগুলো এগুলো তো ছোট ছোট করে রিলস ছাড়ে, তো ওটা যে হেডিং থাকে ওরা হেডিং পড়েছে, ওরা ভেতরে দেখে নাই। আমি যে কিভাবে জেনজিকে মহিমান্বিত করেছি এটা তারা দেখে নাই। যেমন এটা একটা ইলেকশন নিয়ে কথা হচ্ছিল, যে কথাটা সবসময় বলতো যে বিশ্ববিদ্যালয়ে যেহেতু জামাত শিবির মানে ওই দলগুলো জিতেছেন জাকসু ডাকসুতে, তাদের একটা প্রভাব দেখা দিয়েছে, মানে জাতীয় National নির্বাচনে electionেও তারা এটা জিতবে। প্রভাব পড়বে। আমি ডে ওয়ান থেকে বলেছি যে ন্যাশনাল ইলেকশন আর বিশ্ববিদ্যালয় ইলেকশন এক না, এটা রিফ্লেকশন অফ দি সোসাইটি না। এই কারণেই না যে বিশ্ববিদ্যালয়ে ওই ছেলেরা যেমন জেনজি, বাংলাদেশে যে কৃষক ছেলেটি যে খেতে কাজ করছে, যে ঝালমুড়ি বিক্রি করছে, সেও জেনজি। তো তাহলে আমি তো তাকে সম্মান করলাম। হ্যাঁ, তো আপনার রিসার্চ টিমকে বলবেন যে হেডিং না দেখে ভেতরে দেখে। ম্যাম, যদি হ্যাঁ। পুরোটা দেখি তাহলে এই প্রশ্ন করে তো আমি মজা পাবো না, তাই না, না? কিন্তু আবার কি হয়েছে জানেন, ধরেন এই প্রশ্ন যে আপনি করছেন, আমাকে কিন্তু দুই একজন বলেছে যে তুমি যে ওখানে যাচ্ছ ওরা কিন্তু ই করে, ছোট ছোট ফটো কার্ড বানিয়ে মানে কথা ছেড়ে দেয়। ওরা মানে কি তো এনপিপির কথা মানে বলেছে? হ্যাঁ, আপনার কথা বলেছে। কোন গণমাধ্যমে ফটো কাট করে হ্যাঁ, না ম্যাম, আমাদের সেটাই। এটা বলেন। কিন্তু এখন ধরেন পার্টিকুলারলি এনপিপি করে বিষয়টা এরকম না, না, প্রত্যেকটা এখন- গণমাধ্যম এখন তো এটা বলেই যে হ্যাঁ, এখন কিন্তু মানে এখন ফটো হচ্ছে কাটের যে জামানা আপনার চলছে। আপনার রিসার্চ টিম যদি পুরা না শুনে, ধরেন আমার কথা আজকে আপনাকে আমি যা বলছি পুরা না শুনে যদি ওই একটা, ধরেন আমি বললাম যে আমি মানে এখন প্রধানমন্ত্রী আমার কাতারে নেমে গেছে, এটাকে হয়তো ডিফারেন্ট ভাবে একটা ফটো কার্ড, নাহরিন ইসলাম খান নিজেকে প্রধানমন্ত্রী মনে করছেন। চমৎকার তাই না? বলেছেন, চমৎকার বলেছেন ম্যাম। আপনি কিছুদিন আগে এটা সম্ভবত বলেছেন কিনা এটা আপনি নিশ্চিত করবেন, সেটা হলো যে আগে বিসিএস গাইড পড়াতো, এখন এমপি হওয়ার গাইড বের করা হবে। আপনি আমার জানতে চাওয়ার বিষয়টা হলো আপনি কি এনসিপি কে পিঞ্চ করছেন নাকি এই বক্তব্যে? আসলে এত টকশো করেছি, তবে এটা আমার মনে আছে যে এই কারণেই বলেছিলাম যে আমি যেহেতু বিশ্ববিদ্যালয়ে পড়াই, আমি জানি না যে মানে আমরা তো একটু আগের সময়কার মানুষ, তো ওই সময়ে আমরা কিন্তু ধরেন আমরা যারা ফার্স্ট সেকেন্ড হয়েছি বিশেষ পরীক্ষা দেই নাই ওরকম, অথবা পুলিশ, এটা কিন্তু মানে আমি কাউকে ছোট করছি না, মানে এটা কিন্তু হয়েছে কি এখন মানে এগুলো মানুষ ফার্স্ট চয়েস দেয়, এবং দেয় কারণ কি, ওই যে ক্ষমতা, এই কারণে। এবং আমাদের ছেলেমেয়েরা, যেটা আমাদের অভিজ্ঞতার ভেতর দিয়ে আমরা যাই, ওরা মাস্টার্সে ক্লাস করতে আসে না, অনার্স থার্ড সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার থেকেই লাইব্রেরি পুরা ভরা, ওরা কেউ মানে ক্লাসের পড়া পড়ে না, ডিগ্রির পড়া পড়ে না, ওরা বিসিএস এর গাইড পড়ে। এটা এত অ্যালার্মিং, এটা এত ভয়ঙ্কর যে তারা ক্লাস করছে না, তারা যে পার্টিকুলার ডিসিপ্লিনে পড়ে, ডিসিপ্লিন সম্পর্কে তাদের কোনো ইন্টারেস্ট নাই, তাদের অনলি ইন্টারেস্ট হচ্ছে হাউ টু বি আ বিসিএস ক্যাডার, হ্যাঁ, এবং ক্ষমতার কাছাকাছি যাওয়া। আমি জানি না এটা চেঞ্জ হবে কিনা এখন, এটার ভেতর দিয়ে মানে আমাদের ছেলেমেয়েরা গত 10 বছর গেছে। আর যেটা আমি বলছিলাম যে মন্ত্রী হওয়ার ইয়াতে কারণ হচ্ছে যে আপনি এখনো দেখেন যে এখন সংরক্ষিত নারী আসন হবে, তাই না? এটারও তো একটা দৌড় আছে বাজারে। বা আপনি আমাদের গত সময়কার অভিজ্ঞতা দেখেন সংসদীয় নারী আসনে। তো ওই প্রেক্ষিতে আমি বলেছিলাম যে পার্টিকুলার কয়েকটা দল তো এখন এমপি হওয়ার লিস্টে দাঁড়াবে। আপনি দেখেছেন যে এনসিপি বলেন বা যে কোনো রাজনৈতিক দলে, এটা অবশ্য এটা হতেই পারে যে আপনি রাজনীতি করছেন, আপনার মেইন গোলটা হচ্ছে সংসদে যাওয়া। তো তখন আমি বলেছিলাম যে আসলে এখন মনে হয় এটার গাইড বইও বিক্রি হবে, মানে কারণ আপনাকে তো কম্পিটিশন করে সামনে যেতে হবে, তো নিশ্চয়ই কোনো নির্ধারিত প্রশ্ন থাকবে, সেই প্রশ্ন পড়ে আপনি পরীক্ষা দিবেন, আপনি অবশ্য হলে কিন্তু খারাপ হয় না, তাই না? খারাপ হয় না, শর্টকাট। ম্যাম, এনসিপির ইস্যু যখন আসলো তখন একটুখানি জেনে নিতে চাই, সেটা হলো যে এনসিপির ভবিষ্যৎ আপনি কেমন দেখেন বিরোধী দল হিসেবে, বা রাজনীতির মাঠে, সামগ্রিকভাবে রাজনীতির মাঠে তারা কেমন করবে বলে আপনি মনে করেন? আগে যা করছে সেটা বাদ, এখনকার কথা বলেন। এনসিপির ভবিষ্যৎ, এখন এনসিপির ভবিষ্যৎ তো আমি মনে করি যে 6টা আসনের সাথে সাথে এনসিপির ভবিষ্যৎ বিলীন হয়ে যাচ্ছে, এটা আমার ধারণা। হ্যাঁ, আর এনসিপিকে যদি আমি নির্মোহ বিশ্লেষণ করতে চাই, যে এনসিপি যারা ছিলেন তাদের সাথে তো গত 1.5 বছর প্রচুর টকশো করেছি, মানে ঠিক অগাস্টের পরে তাদের যে রকম এক ধরনের অ্যাগ্রেসিভনেস, অ্যাটিটিউডের মধ্যে এক ধরনের অন্যকে মেলাইন করে কথা বলা, এটা ছিল ইলেকশনের কাছাকাছি সময় যে অনেকখানি ম্রিয়মাণ হয়ে গেছে। এই ম্রিয়মাণ হয়ে যাওয়ার পেছনে কারণটা হচ্ছে যে আপনি যতই বলেন অভিজ্ঞতা একটা গুরুত্বপূর্ণ বিষয়, এবং আমরা একটা এমন সোসাইটিতে বাস করি, এটা একটা ওল্ড স্কুল সোসাইটি, বড়দেরকে সম্মান করা বা বড়দের কথা শোনা, পূজা করা না,
কিন্তু সম্মান দিয়ে কথা বলা, এটা কিন্তু এই সোসাইটিরই একটা পার্ট। এই সোসাইটি কিন্তু সেই সোসাইটি যে আপনি এখনো বয়স্ক মানুষ দেখলে বা আমি আমার শিক্ষক দেখলে উঠে দাঁড়াবো, হ্যাঁ, এবং এটাই আমরা পছন্দ করি। ইন দ্য লং রান কিন্তু বাংলাদেশের মানুষ তাই পছন্দ করেছে। কিছু মুহূর্তে আপনার মনে হয়েছে যে খুব বাজে একটা গালি দিয়ে কথা বলাটাই হয়তো সাস্টেইন করে, সাস্টেইন কিন্তু করে নাই। তো আমি মনে করি যে এনসিপির কোনো না কোনো জায়গায় রাজনৈতিক পরাজয় হয়েছে। এবং বিশ্বাস করেন, এনসিপি যখন হলো আমরা সবাই কিন্তু স্বপ্ন দেখেছিলাম যে একটা শক্তপোক্ত দল হবে, হ্যাঁ, সেই দলটা মানে ক্ষমতার ওই যে তারা আমাদেরকে নতুন বন্দোবস্তের কথা বলেছে, তারা আমাদের নরম পন্থা কত নতুন নতুন শব্দ শেখালো, কিন্তু সেই শব্দের বেড়াজালে ওই ডিকশনারিতে তারাই হারিয়ে গেল। তারা নতুন বন্দোবস্ত করে বলে তাদের নামেই দেখেন কত ধরনের দুর্নীতির কথা আমরা শুনি, তাই না? তো তাহলে এই বিষয়গুলো যে হয়েছে, এবং এনসিপি যখনই জামাতে ইসলামীর মতো একটি দলের সাথে মিলে গেছেন, তখন কিন্তু এনসিপির ম্রিয়মান হয়ে যাওয়া বা হারিয়ে যাওয়াটা কিন্তু সময়ের ব্যাপার। এবং আপনি দেখবেন যে একটা কয়েকদিন আগে একটা ছবি এসছে যে নাহিদ ইসলামকে পেছনে রাখা হয়েছে ফুল দেওয়ার সময় স্মৃতিসৌধে, এটা নিয়ে অনেক কথা হয়েছে। দেখেন, আমার কাছে মনে হয়েছে বিরোধী দলে সে হুইপ হতে পারে, বিরোধী দলের নেতা হতে পারে নাহিদ ইসলাম, কিন্তু নাহিদ ইসলামের তো একটি দল আছে যেটা এনসিপি, ফুলটা তো সে এনসিপির হয়ে দিতে পারতো, এনসিপি তো ফুল দিতে পারতো, জামাতের সাথে ব্লেন্ডেড হয়ে তো তার ফুল দেওয়ার দরকার ছিল না। নিজের স্বকীয়তা নিজেকেই রাজনৈতিক ময়দানে ধরে রাখতে হয়, নাহলে জাতীয় পার্টি আপনি দেখেছেন কেমন করে বিলীন হয়ে গেল, তাই না? তো জাতীয় পার্টিরও তো একটা রাজনৈতিক ইতিহাস আছে না, এরশাদ সাহেবেরও একটা রাজনৈতিক ইতিহাস আছে, এবং মানে প্রবল প্রতাপে তিনি কিন্তু ক্ষমতার মধ্যে ছিলেন। তো সেই জায়গাটাও সেই মসনদও কিন্তু নড়ে যায়। তো এনসিপির মতো একটা দল কয়েকদিনের মধ্যে ক্ষমতা এসে যে ভাইবটি তারা তুলেছিল, যে হাইপ তুলেছিল সোশ্যাল মিডিয়াতে, সেটি তারা ধরে রাখতে পারল না। এবং আমি মনে করি এই ব্যর্থতা তাদের যেমন আমাদেরকেও কিন্তু অনেক বেদনা তৈরি করেছে এই ব্যর্থতাতে। তো আমি চাই যে, সত্যিই চাই যে এনসিপি স্বমহিমায় আসুক, তার নিজের যোগ্যতা দিয়ে। এনসিপি যদি একটা সিটও পেত তার নিজের জায়গা থেকে পেত, আমি তাকে মাচ মোর অ্যাপ্রিসিয়েট করতাম, এইভাবে ব্লেন্ডেড না হয়ে যাওয়ার থেকে। ঠিক আছে ম্যাম। অন্তর্বর্তীকালীন সরকারে সময় আপনি বরাবরই সরব থেকেছেন, আপনি তাদের অনেক সমালোচনা করেছেন। সেই সমালোচনার ভিতরে একটা সমালোচনা এরকম ছিল যে অন্তর্বর্তীকালীন সরকার তাদের ইন্ধনে বিভিন্ন জায়গায় মব হচ্ছে, এরকম একটা অভিযোগ আপনি করেছেন। এখন কি মব বন্ধ হয়ে গেছে না? এখন তো আসলে এই কয়েকদিনে তো তেমন দেখি নাই, এটা আপনিও জানেন যে তেমন আমরা দেখি নাই, বা হয়তো ওরকম করে মানে সংঘবদ্ধ হতে পারে নাই। আমি এই কথাটা এখনো বলি, মব নামক যে বিষয়টা, মবকে দেখেন অন্তর্বর্তীকালীন সরকার প্রথমে আমাদের শফিক ভাই, হ্যাঁ, প্রেস উইংয়ের, উনি বলার কথা মানে শুরু করলেন যে মব জাস্টিস, এরপরে সেখানে থেকে কোথায় গেল প্রেশার গ্রুপ, মানে মবকে জাস্টিফাই করার জন্য কত নাম যে দেয়া হলো। এবং এই মব কিন্তু আপনি দেখেছেন, যেটা সব জায়গায় বলি, কোনো মবকে গরম পানি মারে, হতদরিদ্র স্কুলের শিক্ষকরা গরম পানি মারে, যে মবটি হাসনাতের নেতৃত্বে হয় যমুনার সামনে, সে ঠান্ডা পানি মারে। তার মানে হচ্ছে যে সরকার, অন্তর্বর্তীকালীন সরকার মবের ক্ষেত্রে অনেক সিলেক্টিভ ছিল। তার যে মবকে পছন্দ হয়েছে তাকে সে বলেছে জাস্টিস, তার যে মবকে পছন্দ হয়েছে তাকে বলেছে প্রেশার গ্রুপ। হ্যাঁ, কিন্তু মব সংস্কৃতি কিন্তু এমন করে বাংলাদেশে বিচ্ছিন্ন কিছু হয়েছে, কিন্তু ক্রমাগতভাবে এইটা যে একটা রাজনৈতিক ধারা এবং দাবি আদায়ের একটি জায়গা, সেটা কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার এস্টাবলিশ করে দিয়ে গেছে। আপনার মনে আছে কিনা জানি না, আই থিঙ্ক 1 মাস আগে সার্জিস আলম একটি ইন্টারভিউতে বলেছেন, আগে কিরকম সুন্দর সময় ছিল, আমরা সচিবালয়ে যেতাম, যা মনে চাই করতাম, সচিবালয়ে যে গালাগালি করতাম। ক্যান ইউ ইম্যাজিন যে যাদের হাতে আমরা দেখতে পাই, স্বপ্ন দেখি যে এই দেশের মানে শাসন ভার পড়বে, যাদেরকে আমরা নেতা ভাবা শুরু করেছিলাম, সেই ছেলেগুলো যখন মানে মিডিয়ার সামনে এসে বলে যা খুশি তাই করতে পারা স্বাধীনতা, যা খুশি বলতে পারা, গালি দেয়া স্বাধীনতা, আমি তো মনে করি যে তাদের রাজনৈতিক বিচক্ষণতা বা দেশ পরিচালনায় তারা কতটা পরিপক্ক বা ওই ম্যাচুরিটি তাদের এসেছে কিনা, এটাও একটি প্রশ্ন। ঠিক বলেছেন ম্যাম। আপনার নামে আর একটা অভিযোগ আছে। আচ্ছা, এই অভিযোগটা অনেকটা এরকম যে আপনার দাড়ি টুপিতে অ্যালার্জি আছে। আপনি নাকি এই একটি বিশেষ দলের সমর্থকদের, আমি আরো স্পষ্ট করে বলি যে জামায়াতে ইসলামীর সমর্থকদের আপনি তৃতীয় স্তরের মানুষ বলেছেন
সত্যি নাকি ম্যাম? কোথাও বলি নাই। আপনার রিসার্চ টিমে একটা খুবই প্রবলেম আছে। আচ্ছা, তাহলে আপনি আমাকে পরিষ্কার করে বলেন। এটা এখন বলছি। জি। ধরেন আমি যে এসে বসেছি না আপনার পাশে, আমার এখনো কিন্তু কোনো চুলকানি হচ্ছে না, আমার কোনো ইচিং হচ্ছে না, বিকজ ইউ হ্যাভ দ্যাট বিয়ার্ড, রাইট? সো আমার যদি দাড়িতে অ্যালার্জি থাকতো তাহলে এটা ঢোকা মাত্রই আমাকে অ্যালাট্রল দিতে হতো। সেটা যেহেতু দিতে হয় নাই, তার মানে না, হচ্ছে হয় নাই, আমার electrol দিতে হয় নাই। দাড়িতে অ্যালার্জি নাই। পার্টিকুলারলি যেমন ধরেন এই দাড়ি বলতে আমি বুঝেছি যে ইসলামের কথা বলা হচ্ছে। যারা আমাকে ব্যক্তিগতভাবে জানেন তারা জানেন যে আমি অত্যন্ত মানে ইসলামিক একটা পরিবারে বড় হয়েছি এবং আমি ডেইলি আমার জীবনেও আমি এটা প্র্যাকটিসের মধ্যে রাখি। কিন্তু আমি হয়তো সবার চোখে যে ইসলাম বা তাদের মানে পার্টিকুলার একটি দলের যে ইসলাম, সেই ইসলামের যে হিজাব হয়তো আমি সেটা করি না। আবার দেখেন ওই দলেরই কয়েকজন আছেন না, নায়িকার থেকেও মহান, হ্যাঁ, তাদের পোশাক, তাদের কোনো কিছু, তাদেরকে কিন্তু বিধর্মী তারা বলেন না, তাদেরকে কিন্তু নাস্তিক বলেন না। কিছু বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের দেখেন না, বলেন যে নায়িকার থেকেও কম নন, তারা হচ্ছেন তাদের নেত্রী, তাদেরকে অলওয়েজ। তার মানে হচ্ছে কি, আপনি হিজাব করেন না না করেন, আপনার রাজনৈতিক পারপাস সার্ভ করা হলে আপনি হচ্ছে বেহেশতি নারী, আর আপনার রাজনৈতিক পারপাস যে সার্ভ করবেন আপনি দোজকি নারী, আপনি তখন বিধর্মী, আপনি তখন। এবং এটা পার্টিকুলারলি জামাতে ইসলামী বা পার্টিকুলারলি কিছু রাজনৈতিক দলের পট বাহিনীটা করার চেষ্টা করেছে। আমি এখনো বলছি যে এই ধরনের রাজনৈতিক দল যারা ইসলাম নয়, ইসলামের সেন্টিমেন্ট নিয়ে রাজনীতি করেন, এবং যে রাজনৈতিক দলগুলো ধরেন আপনার রাজনৈতিক ময়দানে আমির হতে পারবে কিনা সেটার সাথে ধর্মের সম্পর্ক, কিন্তু যখন অর্থনীতির কথা আপনি বলবেন তখন তার সাথে ধর্মের সম্পর্ক নাই, হ্যাঁ, সুদ নিয়ে যখন কথা বলবেন সেটার সাথে ধর্মের সম্পর্ক নাই, বা অথবা ধরেন আপনার বাংলাদেশে যে নারীর সম্পত্তি নিয়ে তারা কথা বলেন, হ্যাঁ, যে আপনি দেখেছেন যে যখন নারী কমিশন বলেছিল যে সমান অধিকার একটা, তারা তখন সবচেয়ে বেশি বাধা দিয়েছেন। তো ওই রকম একটা জায়গায় যখন তারা বলেন যে নারী যদি ইসলামের ভিত্তিতেই যদি নারী সম্পত্তির অধিকার পায়, তাহলে কি বাংলাদেশে 95% সম্পত্তি পুরুষের হাতে থাকার কথা? তা তো না। যদি ইসলামের ভিত্তিতেই বন্টনটা হতো, তার মানে ইসলামকে আপনি বলছেন মুখে, কিন্তু যখন আপনি ধরেন ইসলামের রাজনীতি করলে কিন্তু শরিয়া আইন আপনাকে কায়েম করতে হবে। এটা কিন্তু জামাতে ইসলামী দেখবেন যে যখন আপনার আমার সাথে কথা বলবে তখন শরিয়া নিয়ে কথা বলবে, কিন্তু যখন আমেরিকান এম্বাসিতে যাবে বা ইন্ডিয়ান হাই কমিশনে যাবে তখন তারা বলেন যে তারা শরিয়া কায়েম করবেন না। তো তার মানে জামাতে ইসলামী এর কথাটা আমি বলি নাই। মানে ধরেন মৌলানা ভাসানী তো মনে বলেছেন যে নীল নদের পানি যেমন নীল নয়, জামাতে ইসলামীর ইসলাম তেমন ইসলাম নয়। তো আমি আসলে সেই দলগুলোর মানে বিরোধিতা করি, সবসময় করব, এবং আমি মনে করি যে ইসলাম হচ্ছে সবচেয়ে সুন্দর একটি ধর্ম, যে ধর্ম আপনাকে অনেকভাবে ব্যালেন্স করতে শেখায়। কিন্তু সেই ইসলামকে, যেমন ইসলামে কিন্তু নারীর পর্দার কথা বলেছে, ইসলামে পুরুষের পর্দার কথা বলে নাই। তাহলে জামাতে ইসলামী যারা এগুলো কথা বলেন, তারা যখন আমাদের মতো বেগানা নারীদের সাথে বসে টকশো করেন, তখন কোন ইসলাম এটাকে পারমিট করে? বা আরেকটা দেখবেন আপনি, কাল বা পরশু একজন বিখ্যাত এমপি আমির হামজা, উনি উনার একটি ওয়াজে কি বলেছে আপনি কি শুনেছেন? উনি উনার ওয়াজে বলছেন যে উনি সংসদে যে উনার আশেপাশে মানুষের বডি দেখে ওনার এমন একটি অবস্থা হয়েছে যে রুমিন ফারহানা আপা বা পুতুল আপার কথা বলেছেন যে পটল সাহেবের মেয়ে, তারা এই রকম পেট দেখলে তো তাদের অবস্থা খারাপ। মানে এই টাইপের একটা সামারিতে উনি বোঝাতে চেয়েছেন যে পুরুষরা ওখানে এত ভুঁড়ি, এবং তার মানে মেয়েরা প্রেগনেন্ট হলে এরকম পেট হতে পারে, কিন্তু পুরুষের আপনি মানে কথাটা ধরেন একজন সংসদে বসে যে কোনো এটা বডি শেমিং করা, এতটুকু সেন্স যদি আপনি না থাকেন, আপনি কি মানে ইসলাম কি বলেছে আপনি বডি শেমিং করেন? তো এই রাজনীতি যারা করবে ধর্মের ব্যাখ্যার দিকে না যায়, কমন সেন্সও তো এটা সাপোর্ট করে না। কমন সেন্স সাপোর্ট করে না। ধরেন কমন সেন্সের কথা কি বলবো, যে মানে আপনি জানেনই না যে কোথায় কি কথা বলতে হয়, এবং ওই যে একটা চেয়ার, এই চেয়ারের যে একটা গ্র্যাভিটি আছে সেটা যখন আপনি বুঝতে পারেন না, তখন তারা তো ধরেন শুধু খালি যখন হিজাব ছাড়া একটা মেয়ে একটা পার্টিকুলারলি রাজনৈতিক দলের বিরোধিতা করবে তখন তাকে বলবে যে দাড়ি টুপির অ্যালার্জি। আচ্ছা, আমি কি একমাত্র মানে বাংলাদেশের ইসলামিক দলগুলো নাই যারা জামাতে ইসলামীর বিরোধিতা করেন? আছে তো। তো তার মানে কি তাদের ইসলামকে তারা খারিজ করে দিবেন? তা তো না। তার মানে তারা সেই ইসলামে বিশ্বাস করে যে ইসলামের বয়ান তাদের তৈরি, যারা তাদেরকে টুইস্ট করতে পারে এবং ইসলামের সেন্টিমেন্ট নিয়ে কাজ করে। তা আমি মনে করি ধর্মকে ধর্মের পথে চলতে হবে, এবং আপনি যদি ধর্মীয় রাজনীতি করেন, ইসলামের রাজনীতি করেন, আপনাকে শক্ত গলায় সামনে বলতে হবে যে হ্যাঁ আমি শরিয়া কায়েম করব।
টু দ্য পয়েন্ট। হ্যাঁ, টু দ্য পয়েন্টে থাকতে মানে হবে। এখানে হাফ শট খেলার কোনো ইয়া নেই যে কোনো- আমার কোনো- যতটুকু প্রয়োজন হচ্ছে, যতটুকুতে আমার সুবিধা ততটুকুতে আমি নিবো, গেলাম, হ্যাঁ। যতটুকু আমার অসুবিধা ততটুকু আমি বাদ নিবো দিয়ে না, দিলাম, বিষয়টা হ্যাঁ, এরকম না, হ্যাঁ। আপনি এটা বলছেন। তো তার মানে আপনি বুঝেছেন যে আমার দাড়ি টুপিতে অ্যালার্জি নেই, Allergy আমার নেই। আমি পার্টিকুলারলি বুঝতে পেরেছি। দর্শনে অ্যালার্জি আছে, আমি কোনো একটা বুঝতে রাজনৈতিক পেরেছি। দর্শন। আমি বুঝতে পেরেছি ম্যাম। আমি আবার নারী অধিকার প্রসঙ্গে ফিরতে চাই। জি। ওকে, নারীকে কেবল নারী হিসেবে নয়, নাগরিক হিসেবে দেখা প্রয়োজন, এই লাইনটা টকশো টেবিলে বা গোল টেবিল বৈঠকের খুবই পরিচিত বাক্য, আমরা অহরহ শুনি। ম্যাম, বাংলাদেশের বাস্তবতায় একজন নারীকে নাগরিক হিসাবে সমান অধিকার ও সুযোগ প্রদানের প্রেক্ষাপট কি আদেও কোনোদিনও আলোর মুখ দেখবে? আলোর মুখ দেখবে, কিন্তু এটা আসলে মানে দেখতে পারে, আমি দেখবে বলবো না, দেখতে পারে। একটা সেটা সম্ভাবনা আছে বলছেন। সেটা নির্ভর করবে হচ্ছে যারা নীতি নির্ধারণীতে আছে তাদের উপর, অথবা মানে অনেক কিছুর উপর। যেমন ধরেন আলোর মুখ দেখার প্রত্যাশা, সেটা তো আমাদের সবার হওয়ার কথা, কিন্তু আলোর মুখ কেন এখন পর্যন্ত দেখে নাই? এই কারণে দেখে নাই। 21 শতাব্দীতে এসে আমরা এই আলাপ করছি, ধরেন আপনি আপনি চিন্তা এই যে করেন। এটা বলেন 2026 সালে এসে আপনি একটি পার্টিকুলার রাজনৈতিক দল বলছে যে নারী কখনো তাদের আমির হতে পারবে না। এটাই কি যথেষ্ট না? এই দলটি যদি ক্ষমতায় আসতো, বা আপনি এই দলের কথাই যদি বলি যে ইলেকশনের সময় ধরেন ওনারা তো ফেসবুকে সরকার গঠন করেই ফেলেছিলেন, এবং অনেক মানুষ কিন্তু ভেবেই নিয়েছিল যে আল্লাহ এরকম হতে যাচ্ছে কিনা। যে দলটি এখন পর্যন্ত নারী 5 ঘন্টা কাজ করবে না 8 ঘন্টা কাজ করবে সেটা বলে দেয়, এবং যখন প্রথমে বলে সার্বজনীন ক্ষেত্রে বলে, এবং পরবর্তীতে যখন আমরা প্রশ্ন তুলি তখন বলে ম্যাটারনিটি লিভের কথা, তারা যেহেতু তাদের অবস্থান সবসময় পরিবর্তনশীল এবং টুইস্ট করে, প্রশ্ন তুললেই টুইস্ট করে। তো ওরকম একটা জায়গায় থেকে আপনি কি ভাবেন যে যখন একটা, তাদেরও তো একটা ভোট ব্যাংক আছে, তাদেরও লোকজন আছে, তো এরকম একটা জায়গায় থেকে, অথবা আপনি যখন নারীকে বলছেন যে নারীর ইলেকশন করার মতো বাংলাদেশের সক্ষমতা হয় নাই, এবং নারীর একটা সিকিউরিটির বিষয় আছে, যখন এই নারীকে আপনি মানুষের দ্বারে দ্বারে পাঠান জান্নাতে টিকিট বিক্রি করার জন্য সেই গ্রামে, তখন এই নারীর সিকিউরিটি নিয়ে আপনি কনসার্ন হন না, কিন্তু এই নারীকে যখন আপনার মনোনয়ন দিতে হবে তখন আপনি বলছেন যে নারী সিকিউরড না। তাহলে এই যে নারীর প্রতি দ্বিচারিতা, এই যে এই ধরনের আচরণ, এই আচরণগুলোই তো প্রতিনিয়ত নারীর প্রতিবন্ধকতা। অথবা দেখেন এই যে ধরেন বিএনপি সরকার এসছে, আমি এই কথাটা সবসময় বলি, বলতেই চাই এবং বলবো যে বিএনপি সরকারকে সবচেয়ে নারী বান্ধব সরকার হতে হবে, কোনো অল্টারনেটিভ নাই। জনাব তারেক রহমানকে সবচেয়ে নারী বান্ধব প্রধানমন্ত্রী হতে হবে, এবং আমি বিশ্বাস করি উনি ওই পথে হাঁটবেন এবং হাঁটছেন। এটা যদি না হয় তাহলে দেখেন যে নারীর প্রতি যে এক ধরনের ডিলেমা সোসাইটিতে কাজ করে, নারীকে এক ধরনের অস্পৃশ্য, বা এই যে দেখেন জন ডে আর্ক, তাকে পুড়িয়ে মারা হয়েছিল, হ্যাঁ, ওই যে ডাইনি কনসেপ্ট ওটা কিন্তু এখনো আছে। এবং আপনার নারীকে অলওয়েজ যে একটা প্রতিযোগিতার ভেতর যেতে হয়, যেমন আমি আর আপনি সৌরভ আজকে এখানে বসে আছি, আমার কিন্তু প্রতিনিয়ত মনোজগতে কাজ করতে থাকে, আমাকে নিজেকে ভালো মেয়ে হিসেবে প্রমাণ করতে হবে, ভালো মা হিসেবে প্রমাণ করতে হবে। আপনার কিন্তু সেই ভালো হওয়ার স্ট্রাগলটা সেরকম করে নাই, মানে মানুষ হিসেবে ভালো হন, কিন্তু পার্টিকুলারলি একটা জেন্ডারকে বেস করে আপনাকে ভালো হওয়ার যে প্রচেষ্টা, একটা মানে প্রতিনিয়ত যে একটা চেষ্টার ভেতর দিয়ে যেতে হয়, এটা তো আপনাকে ক্লান্ত করে। তো সেই জায়গা থেকে আমি মনে করি যে আমি স্বপ্ন দেখতে চাই, স্বপ্ন বললেও যদি ভয় লাগে, কারণ স্বপ্ন তো দেখেছেন কি স্বপ্ন হয়ে যায়, কিন্তু আমি আসলেই এই বিষয়টাতে স্বপ্ন দেখতে চাই। আমার কাছে উন্নয়ন মানে সৌরভ, এই কথাটা সব জায়গায় বলি, আরও বলবো, বলতেই থাকবো, যে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট নয়। আমার কাছে উন্নয়ন কি জানেন, যে সন্ধ্যাবেলা আমি একা হাঁটতে পারবো, মনোজগতের উন্নয়ন থেকে মানে শুরু আমি করে সামগ্রিক। সন্ধ্যাবেলা যদি একটা শহরে একটা মেয়ে একা হাঁটতে পারে, হ্যাঁ, আমি মনে করি এটার মতো সুন্দর উন্নয়ন আর হয় না। এবং যেই উন্নয়নের পথে যেমন তারেক রহমান ফ্যামিলি কার্ড দিয়েছেন, এটা কিন্তু পার্টিকুলারলি শুধুমাত্র উইমেন এম্পাওয়ারমেন্টেরই একটা সিম্বল হিসেবে উনি স্টার্ট করেছেন। যদি আমাদের মতো মেয়ের কাছে হয়তো 2,500 টাকা কিছু না, কিন্তু অনেক মেয়ে আছে যে এটা তার কাছে এক ধরনের এম্পাওয়ার্ড করবে তাকে। আমি মনে করি এই পথেই তাকে হাঁটতে হবে। উনি হাঁটবেন সম্ভবত, দেখার দেখা জন্য যাক। আমরা অপেক্ষা করব। এবারের জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মোট প্রার্থীর 3.5% নারী প্রার্থীকে মনোনয়ন দিয়েছেন। জামায়াত ইসলামী তারা কোনো নারী প্রার্থীকে মনোনয়ন দেননি। আমরা যদি আবার বিএনপিতে আসি, আমরা দেখি যে রুমিন ফারহানা, আপনার কথা প্রসঙ্গে আসছিল, রুমিন ফারহানার মতো জাদ্রেল, মানে অসাধারণ বলবো ম্যাম, আচ্ছা মানে বিশেষ চমৎকার একটা
অ্যাক্টিভ নারী নেত্রীকে বিএনপি মনোনয়ন দেয়নি। আপনি কি মনে করেন না ম্যাম যে রাজনীতিতে নারীর ভবিষ্যৎ আসলে অন্ধকারের দ্বারপ্রান্তে? আমি এটা ওই যে যেটা বললাম যে আমি প্রত্যাশা করতে চাই, এবং যেটা আপনি বললেন যে বিএনপি তো দিয়েছে তাও, হ্যাঁ, হ্যাঁ, এবং 3.5%। হ্যাঁ, এবং এটা আমি সব জায়গাতে বলি যে এই সময়টায় মানে ধরেন শুধু তো নারীকে মনোনয়ন দিলেই হবে না। ধরুন একটা নারীকে আপনি ইলেকশনে মনোনয়ন দিলেন, সেই নারীটার কোনো অর্থনৈতিক সক্ষমতা নাই, সে ইলেকশনটা করছে তার স্বামীর টাকা দিয়ে। দিস ইজ নট আ উইমেন এম্পাওয়ারমেন্ট। উইমেন এম্পাওয়ারমেন্টের সাথে কিন্তু ইকোনমির একটা খুব স্ট্রং সম্পর্ক আছে, হ্যাঁ, ওগুলোও আপনাকে বিবেচনায় আনতে হবে। আর এই সময় ইলেকশনটা আমি এটাও বলি যে এই যে আমরা ভোট ব্যাংক বলছি না, যে এত পার্সেন্ট ভোট এই দল পেয়েছে এত, এটাও কিন্তু রিয়েল ভোট ব্যাংক না, বিকজ এটা একটা বিশেষ সিচুয়েশনে হওয়া ইলেকশন। আপনি এই টার্মটার পরে যে ইলেকশনটা হবে সেটার ভোট ব্যাংকটাই কিন্তু একটা রাজনৈতিক দলের রিয়েল ভোট ব্যাংক হবে। তো সেরকম একটা জায়গা থেকে গত 15 বছর ধরেন, এটা তো সত্যি যে বিএনপি বলেন জামাতে ইসলামী, বা জামাতে ইসলামীর ক্ষেত্রে অনেক ক্ষেত্রেই হয়েছে যে তারা ওই যে গুপ্ত যে কথাটা খুব প্রচলিত হয়েছে যে অন্য দলের মধ্যে যে তারা রাজনীতি করেছেন, কিন্তু বিএনপির কিন্তু সেই সুযোগটা ছিল না এবং তারা করে নাই। ইভেন ছাত্র দলের একটি নেতাও কিন্তু সেটা করতে পারে নাই, ক্যাম্পাসে কিন্তু তারা ঢুকতেই পারে নাই। তো ওরকম একটা পরিস্থিতিতে পুরুষ নেতা যারা ছিলেন তাদের জন্যই রাজনীতি করা ভয়ঙ্কর হয়ে গেছিল। বিএনপি একটু তৃণমূলের নেতারও 400-র বেশি মামলা আছে। তো ওরকম একটা জায়গায় নারী নেতৃত্ব তো গত 15 বছর তৈরি হওয়াটা খুবই ডিফিকাল্ট ছিল। সো এই কারণে, এবং যেহেতু এটা একটা মানে রাজনীতির বাজার, ভোটের বাজার, ইলেকশন জিতে আসতে হবে, আমি জানি যে মানে বিএনপি অনেক জরিপ করেছে, তাদের ইন্টারনাল কিছু জরিপ হয়েছে, জিতে আসার সম্ভাবনা দেখেছে। তো ওই সব জায়গাতেও কিন্তু নারী পুরুষের একটা পার্থক্য হয়েছে। আর আমি রুমিনকে একদম নারী নেত্রী বলেও কিন্তু রুমিনকে আমি ধরতে চাই না, রুমিন নেতা। এখানে জেন্ডারকে আপনি ওইভাবে খুব ক্লাসিফাইড না করলেও চলবে। রুমিনের কিন্তু নেতা, মানে রুমিনের জেন্ডার একটা বিষয়, তবে আমি মনে করি যে রুমিন ফারহানাকে নারী হিসেবে মনোনয়ন দেওয়া হয়নি বিষয়টি কিন্তু তা না। হয়তো একটা রাজনৈতিক দলের অনেক ইন্টারনাল পলিটিক্যাল বিষয় থাকে, একটা নমিনেশন দেওয়ার পেছনে কিন্তু অনেক মেকানিজম কাজ করে। তো সেই সব জায়গা থেকে বা হয়তো হতেও পারে যে ইন্টারনাল কোনো দ্বন্দ্বও থাকতে পারে, অনেক কিছু হতে পারে, হ্যাঁ। তো সেই সব জায়গা থেকে একটা মনোনয়ন যখন দেয়া হয়, আপনি আর আমি শুধু নারী আর পুরুষে দেখলে তখন হবে না। তবে এটার সাথে সাথে আমি বলবো যে অবশ্যই বিএনপির 5% দেওয়া উচিত ছিল, সেটা বিএনপি দেয় নাই। এবং এই কারণে আমি বললাম যে আমি এটা বিশ্বাস করি বিএনপির সদিচ্ছার অভাব নাই, বিএনপি এটা করবে। তবে এই মুহূর্তে যে কথাটা বলি যে কোটা নিয়ে বলে না যে কেন সংরক্ষিত নারী আসন থাকতে হবে, আমি পার্টিকুলারলি, আমি যেহেতু জেন্ডার স্টাডিজে পড়াশোনা করেছি, আমি মনে করি যে এখন পর্যন্ত বাংলাদেশ এমন একটি সিচুয়েশনে আছে, কয়েকটা টার্ম বাংলাদেশের আসলে এই নারী কোটাটা থাকতে হবে। কেন থাকতে হবে? কারণ আমরা তো সবাই জেন্ডার ইকুয়ালিটির কথা বলি, কিন্তু জেন্ডার না, আমরা কিন্তু জেন্ডার ইকুইটির কথা কেউ বলি না। জেন্ডার ইকুয়ালিটিতে যাওয়ার আগে জেন্ডার মানে ইকুইটি আপনাকে এনশিওর করতে হবে। যেমন এটা যদি একটা খুব সহজ এক্সাম্পল আমি দেই সৌরভ, আমি আর আপনি যদি দাঁড়াই, তাহলে আপনার হাইট অবভিয়াসলি আমার থেকে বেশি, সো আপনি দূরের জিনিসটা কিন্তু আমার থেকে বেশি দেখবেন। কিন্তু আমাকে যদি একটা টুলের উপর দাঁড় করিয়ে আপনার সমান করা হয়, তাহলে আমরা দুইজন সমান জায়গাটা দেখতে পাবো। এখন এই যে টুলটা, এটাই হচ্ছে আমার কোটা, এটাই হচ্ছে আমার ইকুইটি এনশিওর করার জায়গা। এখন যখন আমি আর আপনি সবই সমান পাচ্ছি, তখন যে আমি ইকুয়ালিটির গল্পটা বলতে পারবো। তাহলে যে সোসাইটিতে ইকুইটি এনশিওর এখন পর্যন্ত হয় না, সেখানে ইকুয়ালিটি কিভাবে আসবে? সো ইকুয়ালিটির স্বপ্ন আপনার ইকুইটির পথ ধরেই চলতে হবে। আপনি কয়েক টার্ম এরকম থাকুক সংরক্ষিত নারী আসন, নারীরা রাজনৈতিক ময়দানে বা লিডারশিপের জায়গায় একটু প্র্যাকটিসের মধ্যে যাক, পার্সেন্টেজটা আরেকটু বাড়ুক, তারপরে আমি মনে করি যে 50-50-তে যাবে। এটা আমার বিশ্বাস, এটা আমার বিশ্বাস। আমরা অনুষ্ঠানের একদম শেষের দিকে আছি। আমরা এবার যেটা জানতে চাই সেটা হলো যে নারীর প্রতি ডিজিটাল হয়রানি, ডিজিটাল মাধ্যমে যে নারীর প্রতি হয়রানি, এটা অনেক বড় চ্যালেঞ্জ হয়ে উঠেছে। আপনি দেখেন যে প্রধানমন্ত্রীর কন্যা জাইমা রহমান থেকে শুরু করে ওই গলাচিপার মর্জিনা পর্যন্ত কেউ আসলে এই হয়রানি থেকে বাদ যায় না। মানে এটা কি ম্যাম থামানোর কোনো উপায় নাই, রোধ করার কোনো উপায় নাই? আছে, আছে, এবং ইনশাল্লাহ এটা রোধ হবে, আমি এটা বিশ্বাস করি। আপনি যে কথাটি বলছেন যে সাইবার বুলিংয়ের ভেতর দিয়ে আমি গেছি, বা আপনি দেখলেন টপ নারী থেকে শুরু করে প্রান্তিক নারী সবাই যায়। আমাদের একটা সুবিধা আছে কি, আমরা এই নারীরা বলতে পারি,
আমরা প্রতিবাদ করতে পারি। আমি পার্টিকুলারলি যেটা করেছিলাম যে আমাকে যত গালি দিত, বা আপনাকে এখন আমি দেখাতে পারি আমার অফিসিয়াল ইমেলে রাত 2টা থেকে 4:30 পর্যন্ত প্রায় 500 ইমেল এসছে, এবং একটা ইমেল আপনি পড়তে পারবেন না, এত অশ্লীল। আমার বাসায় হুমকি দিয়েছে, অথবা বট বাহিনী, আপনি তো জানেন যে রাজনৈতিক দল স্বীকারই করেছেন যে তারা কোটি কোটি টাকা ব্যয় করেছেন বট বাহিনী। আপনি প্রোফাইলগুলোতে যেয়ে দেখবেন যে কি লেখে তারা, যে শব্দগুলো নারীকে লেখা হয়, যেমন সেই নারীর কোনো শিক্ষাগত যোগ্যতা থাকে না, সেই নারীর কোনো সামাজিক মর্যাদা থাকে না, সেই নারীর কোনো পরিবার থাকে না, নারী এবং নারীর দেহ। হ্যাঁ, আমাদেরকে লেখে কি খাট কাঁপানো নেত্রী, তাই না, রাতের খাবার, মানে এই ধরনের শব্দগুলো তারা আমাদের ক্রমাগতভাবে লেখে। কিন্তু আমরা কি করেছি জানেন, মানে এটাকে একটা যুদ্ধ হিসেবে আমি দেখেছি। আমি মনে করেছি যে যত বলবে তার দ্বিগুণ ভয়েস রেজ করতে হবে। এছাড়া বাংলাদেশে এই মুহূর্তে নারীদের কোনো অল্টারনেটিভ নাই। কারণ নারী সিচুয়েশন বা একটি পার্টিকুলার রাজনৈতিক দল নারী 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 করে যে অবস্থা তৈরি করেছিল এবং যে হাইপটি তারা তৈরি করেছিল, বিশ্বাস করেন আমি মনে করি এটা আল্লাহ প্রদত্ত। ইলেকশনের 3 সপ্তাহ আগে থেকে তারা নারী নিয়ে যে ব্লান্ডারগুলো করেছেন, নারীকে প্রস্টিটিউট বলা থেকে শুরু করে নারীকে বিভিন্ন বিশেষণে বলা, বা ইলেকশনের আগের দিন পর্যন্ত এক এক এমপি যেসব কথাগুলো, মানে এমপি ক্যান্ডিডেটরা যেগুলো বলেছে, এটি কিন্তু বাংলাদেশের নারীদের বা এই যে 8 ঘন্টা 5 ঘন্টা মনোজগতে অনেক পরিবর্তন করে দিয়েছে। বা আমি একটি কথা বলে অনেক ট্রোল হয়েছিলাম, যে আমি বলেছিলাম যে রাজনীতিতে হ্যাঁ, আপনি দেখেন মানে একটা কমন সেন্সের জায়গা বা একটা রাজনৈতিক জায়গায় থাকলে আপনার কিছু পড়াশোনার বিষয় আছে। জেন্ডার পলিটিক্সে আপনি মা বোন তো বলতে পারেন না। হ্যাঁ, একটা নারী হচ্ছে মানুষ, এবং সেখানে মা বোন কোনো কিছু নাই। ধরেন আমরা নারী নেত্রী খালেদা জিয়া এবং শেখ হাসিনা যদি সারাদিন বলতো যে আব্বু এবং ভাইয়া, ওনারা কি কখনো বলেছেন? তার মানে আব্বু ভাইয়া মা বোন এগুলো বলা যায় না। কিন্তু এটা জেন্ডার পলিটিক্সের একটা সফট গেম প্লে করা, যে মা এবং বোন বললে এক ধরনের ডমিনেশন ক্রিয়েট হয় এবং আপনাকে সাপ্রেস করে রাখার একটা চেষ্টা। এখন এটা বাংলাদেশে আমি দেখলাম যে অনেক এডুকেটেড মানুষও বোঝে নাই, এবং আমাকে ট্রল করেছে আমি নাকি জাতীয় ডার্লিং হতে চাই, মা বোন মানে এই জায়গাটুকু যারা বোঝে না। তো এরকম একটা জায়গা থেকে আমি মনে করি যে অ্যাসিড নিক্ষেপের যে আইনটি হয়েছিল না, নারীর প্রতি সাইবার বুলিংয়ে একটা ভয়ঙ্কর শক্ত আইন হতে হবে। এবং আমি বিশ্বাস করি যে জনাব তারেক রহমান ওই পথেই হাঁটছেন, উনি এটা করবেন, আমার এটা বিশ্বাস, কারণ উনি ওনার ইস্তেহারে এটা দিয়ে শুরু করেছেন। আমি এই দাবিটি রেখে যেতে চাই, এবং আমি এটাও চাই যে আপনি দেখেছেন নেপালে কি হয়েছে, 14 জন মন্ত্রীর মধ্যে 6 জন নারী। আমি চাই যে ওনার মন্ত্রিসভায় আরও নারী আসবেন, আমি চাই ওনার উপদেষ্টাতে আরও নারী আসবেন। কারণ কি জানেন সৌরভ, নারীর কথা পুরুষ বলতে পারে, সবই ঠিক আছে, এটা একটা প্র্যাকটিসের বিষয়। পুরুষের ওই পরিমাণ জেন্ডার সেন্সিটিভিটি থাকতে হবে, এবং পড়াশোনার একটা দরকার আছে, জেন্ডার রিলেটেড পড়াশোনা থাকতে হবে। তারপরও যেও নারীর কথা না নারীকেই বলতে হবে। কারণ একটা নারী, ধরুন আমি একটা দৃষ্টি আপনাকে যেমন করে এক ধরনের অনুভূতি দেয়, আমাকে ওইভাবে দেয় না, আমার সেন্সিটিভিটিটা ডিফারেন্ট জায়গা থেকে হয়। সো নারীর বয়ান নারীকে বলতে হবে, এবং নারীর প্রতি সহিংসতায় 0 টলারেন্স। মানে এটা আমি মনে করি অ্যাসিড নিক্ষেপের মতো যদি খুব শক্তপোক্ত কোনো আইন করা হয়, তাহলে দেখবেন যেটা কমে যাবে। এবং আমার মনে হয় রিসেন্টলি কিছু কমেছে, আমার যেটা মনে হয়। আমি মনে প্রাণে প্রত্যাশা করি, কিংবা যারা দেখছেন প্রত্যেকে সেই প্রত্যাশাটাই করেন যে এটা যেন একদম 0-তে চলে আসে। ম্যাম, আমরা একদম শেষ প্রশ্ন, এই যে পুরা যে অনুষ্ঠানটা জুড়ে যতগুলা প্রশ্ন, যতগুলো অভিযোগ আপনি ফেস করলেন, সেই অভিযোগকারীদের উদ্দেশ্যে যদি আপনি খুব ছোট করে কিছু বলতে চান। আমি আসলে কোনো অভিযোগকে অভিযোগ মনে করি না, অভিযোগকারী মনে করি না কাউকে। আমি মনে করি যে ক্রিটিসিজম থাকতেই হবে। তবে আমি এটা বিশ্বাস করি যে যারা ক্রিটিসাইজ করেন, যারা সমালোচনা করেন, তাদের পরিমিতি বোধ থাকাটা খুবই গুরুত্বপূর্ণ, তাদের শব্দের ব্যবহার খুবই গুরুত্বপূর্ণ। কারণ আপনি জানেন না সৌরভ, যে আপনার একটি বাজে শব্দ আমার এক রাতের ঘুম কেড়ে নেয়। হ্যাঁ, তাহলে আমার মতো একটা মানুষ, বাংলাদেশের কোনো মেয়ে যাতে নির্ঘুম রাত না কাটায় আপনার একটি গালির জন্য বা আপনার একটি কথার জন্য। কারণ হচ্ছে আপনি যদি ইসলাম বিশ্বাস করেন, মুখের কথার বিচার কিন্তু আল্লাহ করবে। হ্যাঁ, তো ওই বিশ্বাসটা থেকে যারা এই রাজনীতিগুলো করেন এবং নারীকে টার্গেট করে করার বিচার করবে, অফকোর্স, মানে শোনেন, আপনি যদি ইসলাম বিশ্বাস করে থাকেন, আমি জানি না আপনি মুসলিম কিনা, বা যে কোনো ধর্মই আপনি বিশ্বাস করে থাকেন না কেন, আপনার প্রভু আপনাকে আপনার ছোট্ট একটা সামান্য কাজের জন্য বিচারের কাঠগড়ায় দাঁড় করাবে। আপনি হয়তো এই জগতে পার পেয়ে গেলেন একজনকে, ধরেন খুব বাজে একটি কথা বলে, কিন্তু তার যে একটি দীর্ঘশ্বাস বা তার যে একটি চোখের পানি, সেটাই আপনার জন্য অভিশাপ হয়ে আসবে। তো ক্রিটিসিজম থাকতে হবে, সুন্দর ক্রিটিসিজম, পজিটিভ ক্রিটিসিজম, ক্রিটিসিজমই আপনাকে সামনে আগিয়ে নেবে। অনেক 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 ধন্যবাদ
ম্যাম আপনি এত চমৎকার করে আমার আমার অনেকগুলো কনফিউশন ছিল, অনেকগুলো প্রশ্ন ছিল, অনেকগুলো জিজ্ঞাসা ছিল, আপনি খুব সাবলীলভাবে আমাকে সমস্ত কনফিউশনগুলো দূর করেছেন। আপনাকে অনেক ধন্যবাদ। Thank you, আপনি Saurabh. স্টুডিওতে Thank এসে you. আমাদেরকে সময় থ্যাংক দিয়েছেন। ইউ আমাকে দাওয়াত দেওয়ার জন্য, এবং ফাইনালি আমি আসতে পেরেছি। থ্যাংক ইউ সো মাচ। দেখা হবে আবার। অবশ্যই। থ্যাংক ইউ। দর্শক, এই ছিল আমাদের আজকের পর্বে। আগামী পর্বে অন্য কোনো অতিথিকে নিয়ে আবারও দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন আর দেখতে থাকুন এনপিপি নিউজ।